সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই স্পেশাল চাইল্ড কেয়ারের আরেকটি পর্বে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আহ আপনারা জানেন যে প্রতিষ্ঠার পর থেকেই স্পেশাল চাইল্ড কেয়ার বিশেষ শিশুদের জন্য প্রয়োজনীয় প্রায় সবগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে আসছে। একেবারে আর্লি ইন্টারভেনশন এবং ডায়াগনোসিস থেকে শুরু করে একটি বাচ্চার ম্যানেজমেন্টের জন্য যা যা প্রয়োজন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করছি আমরা এই সমস্যাগুলোকে। এবং আহ, বাংলাদেশ ভিত্তিক হলেও স্পেশাল চাইল্ড কেয়ার বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশের প্যারেন্ট এবং প্রফেশনালদের সাথে যোগাযোগ করে তাদের মতামত নেওয়ার চেষ্টা করছে, তাদের দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করছে এবং বিভিন্ন দেশে এই ধরনের বাচ্চাদের ম্যানেজমেন্ট কেমন হয়ে থাকে সেই বিষয়টি জানার চেষ্টা করছে। এই ম্যানেজমেন্টের মধ্যে যেহেতু আমরা একটি শিশু একেবারে আইডেন্টিফিকেশন থেকে বা ডায়াগনোসিস থেকে শুরু করে বাচ্চাটার ভবিষ্যৎ পর্যন্ত বা বড় হয়ে যাওয়া পর্যন্ত একেবারে সে কোথায় থাকবে বা তার কেমন একটি নিরাপদ আশ্রয় হওয়া উচিত এই পর্যন্ত আমরা চিন্তা করতে চাই। সে কারণেই অনেকগুলো বিষয় নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে। এর মধ্যে থেরাপিউটিক বিষয় যেরকম রয়েছে, ম্যানেজমেন্ট ইস্যু সেরকম রয়েছে। সব ধরনের ইস্যু নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। এমন একটি ইস্যু, এমন কিছু ইস্যু আছে যে ইস্যুগুলো আসলে অনেক ক্ষেত্রে আলোচনা হয় না এবং আমরা অনেক সময় সেগুলো নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাই না। কিন্তু আমরা জানি যে সেগুলো অত্যন্ত প্রয়োজনীয়, কিছুটা স্পর্শকাতর, কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আমাদের জন্য। তেমন একটি বিষয় হচ্ছে সেক্স এডুকেশন। কেননা আমাদের বাচ্চাগুলো যখন বড় হতে থাকে এবং একটা বয়সের পরে যখন হরমোনাল পরিবর্তনের কারণে তাদের শারীরিক ও মানসিক পরিবর্তন আসে, আপনারা জানেন যে আমরা যাদেরকে নিউরোটিপিক্যাল বাচ্চা বলি বা যাদের এই ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নেই, সেই শিশুদের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের পরিবর্তন আসে এবং তারা বিভিন্ন রকম আচরণ করে থাকে এই সময়টা, বয়ঃসন্ধিকালের সময় থেকে শুরু করে। তাহলে যেই বাচ্চাগুলো আমাদের, যাদেরকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি, সেই বাচ্চাগুলো অনেকেই যখন নিজেদের আহ মত প্রকাশ করতে পারে না, ভাব প্রকাশ করতে পারে না, অনুভূতি প্রকাশ করতে পারে না, তাদের ক্ষেত্রে আচরণটা কেমন হতে পারে? নিঃসন্দেহে আরো বেশি তীব্র তাদের ভেতরের কষ্ট এবং যন্ত্রণা, এবং তারা অনেক সময় আমাদের সাথে প্রকাশ করতে পারে না। প্রকাশ করতে না পেরে এমন কিছু আচরণ করে ফেলে যেগুলো আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে বা যেগুলোকে আমরা, যে আচরণগুলোতে আমরা অভ্যস্ত, সেই আচরণগুলোর সাথে মিল পড়ে না এবং আমরা সেগুলোকে অড বলে থাকি বা একেবারেই অস্বাভাবিক আচরণ মনে হয়। তা আমরা মনে করি স্পেশাল চাইল্ড কেয়ার, আমরা মনে করি যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। যে যদি আমাদের বাচ্চাগুলো এগুলো বুঝতে না পারে, তাহলে আমাদের বাবা মাদের এগুলো বুঝতে হবে। এবং শুধু বাবা মা নয়, পরিবার এবং আত্মীয় স্বজন এবং আমাদের সমাজকে বুঝতে হবে যে এই বাচ্চাগুলো কেন এই বয়সে এই ধরনের আচরণ করছে এবং এই আচরণ করার ক্ষেত্রে কতটুকু স্বাভাবিক এবং কতটুকু অস্বাভাবিক, এবং যেটাকে আমরা অস্বাভাবিক বলছি আদৌ কি সেটি অস্বাভাবিক নাকি আমাদের সেটি দেখার ভুল বা দৃষ্টিভঙ্গির ভুল। তো এমনই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনার জন্য আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের অধ্যাপক ডক্টর বিষ্ণুপদ নন্দ স্যারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন যে আমরা স্যারের সাথে একটি ধারাবাহিক লেকচার সিরিজ আমাদের চলছে, আর তার সাথে একটা সেশন চলছে। তারই ধারাবাহিকতায় আজকের পর্বের বিষয়টি হচ্ছে সেক্স এডুকেশন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সেক্স এডুকেশন। তাদের কেন এরকম এডুকেশনের প্রয়োজন আছে, কি হয় এই সময়টাতে, এবং সেই ক্ষেত্রে তাদের কিভাবে ট্রেন আপ করতে পারি, আমরা নিজেদেরকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি আমাদের শিশুদের এরকম একটি অবস্থায় এসে যখন তারা এরকম আচরণ করবে, বাবা মা, পরিবার এবং সমাজ নিজেদেরকে কিভাবে প্রস্তুত করতে পারে এরকম বাচ্চাদের এমন আচরণ গ্রহণ করার জন্য। ডক্টর বিষ্ণুপদ নন্দ স্যার, আপনাকে স্বাগত জানাই আরো একবার স্পেশাল চাইল্ড কেয়ারে, এবং অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার এই তীব্র ব্যস্ততার মাঝেও আপনাকে স্বাগত। নমস্কার, ওয়ালাইকুম আসসালাম। আপনি শাহেদ ভাই, আপনি খুব সুন্দরভাবে আমাদের এই লেকচারের উদ্দেশ্য খুব স্পষ্টভাবে সুন্দরভাবে আপনি প্রকাশ করেছেন।
মা বাবারা প্রত্যেকেই আশা করি জানেন, না জানলেও জানবেন, যে বৌদ্ধিক প্রতিস্পর্ধী যারা, ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জড বা যারা অটিস্টিক চাইল্ড, যে সমস্ত শিশু ইমোশনালি অ্যান্ড বিহেভিয়ারালি ডিস্টার্বড, প্রাক্ষোভিক এবং আচরণগতভাবে সমস্যাগ্রস্ত, যারা মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত, সেরিব্রাল পলসিড, এমনকি যারা মাল্টিপ্লি ডিসেবলড, একাধিক ধরনের অক্ষমতাতে যারা আক্রান্ত, স্পিনা বাইফিডার মতো সমস্যাতে স্বাভাবিক বুদ্ধিমত্তা, কিন্তু স্পিনা বাইফিডার কারণে সে বিছানা ত্যাগ করতেই পারে না, তার লোয়ার লিম্বসটা পুরোপুরি ডিসেবলড, স্বাভাবিক সুস্থ জীবন থেকে সে ব্রাত্য হয়ে রয়েছে। ডাউন সিনড্রোম বেবি, ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ গ্রুপের মধ্যে সংখ্যায় অনেক বেশি ডাউন সিনড্রোম বেবি। এরা প্রত্যেকেই বড় হচ্ছে স্বাভাবিক শিশুদের ন্যায় বা অন্যান্য ধরনের অক্ষম শিশুদের ন্যায়। এখন এই যে যারা বড় হচ্ছে, প্রশ্নটা হচ্ছে কি করে তারা বড় হচ্ছে? না, বড় হচ্ছে তার কারণ তাদের শারীরিক বিকাশ, তাদের কিছুটা হলেও মানসিক বিকাশ, কিছুটা হলেও তাদের বৌদ্ধিক বিকাশ কিছুটা হলেও ঘটছে, এবং সব থেকে যেটা বড় কথা, তাদের হরমোনাল, বিশেষ কিছু হরমোনাল সিক্রেশন ঘটছে। অর্থাৎ বিশেষ হরমোন বলতে আমি এখানে বোঝাচ্ছি খুব স্পষ্ট করে যৌন হরমোন, সেক্স হরমোন। এই হরমোনগুলো ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন, মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন। এছাড়া গর্ভবতী অবস্থায় মহিলা যখন বাচ্চা প্রসব করবেন তার কিছু আগে থেকে, গর্ভযন্ত্রণা শুরুর সময় থেকে রিল্যাক্সিন বলে একটি হরমোন তার শরীরে ক্ষরিত হয়, অ্যাক্টিভ হয়ে ওঠে, এবং যার ফলে তার পক্ষে স্বাভাবিক ডেলিভারি, বাচ্চা প্রসব করা স্বাভাবিকভাবে সম্ভব হয়। এখন প্রশ্ন হচ্ছে, কারো কারো মনের মধ্যে একটা প্রশ্ন জাগবে, নিশ্চয়ই জাগবে, যে যারা বৌদ্ধিক প্রতিস্পর্ধী, যারা মস্তিষ্ক পক্ষাঘাতগ্রস্ত, যারা আত্মমগ্ন মানে অটিস্টিক শিশু, কিংবা যারা বহুবিধ অক্ষমতাতে আক্রান্ত, তাদের মধ্যে কি কোনো যৌনতার প্রকাশ ঘটে? ঘটা কি সম্ভব? কারণ আমরা বলতে শিখছি, আমরা ভাবতে শিখেছি যে এরা প্রত্যেকেই দেব শিশু। এই দেব শিশুর ভাবনা আমাদের মধ্যে থাকার জন্য আমরা মনে করি যে যৌনতা একটি পাপ, যৌনতা একটি অপরাধ। আমার ক্ষেত্রে নয়, আপনার ক্ষেত্রে নয়, আমরা মনে করি আমাদের সন্তানদের ক্ষেত্রে। অতএব এই সমস্ত দেব শিশুর মধ্যে যৌনতা থাকা সম্ভব নয়। আমরা হয়তো জোর করে এদের উপর চাপিয়ে দিতে চাইছি। এখন তাহলে বুঝতে হবে যে যৌনতা বিষয়টা কি, আমাদের প্রথমেই জানা দরকার। ইরা রেইস যৌনতাকে তিনি দুটি ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করেছেন। তিনি বলছেন যে দেহ কেন্দ্রিক যৌন মনোবৃত্তি এবং আচরণের মধ্যে রয়েছে ব্যক্তির যৌন সুখ, এবং এখানে যৌনতা মূলত ব্যক্তির রাগমোচন, অরাগজম, কি পুরুষ কি নারীর ক্ষেত্রে অরাগজম
এবং সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন বা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন অর্থাৎ শারীরিক পরিতৃপ্তির সঙ্গে জড়িত। সুতরাং প্রথম জায়গাটা হচ্ছে পুরোপুরি ফিজিক্যাল, যে একটি হচ্ছে রাগমোচন অরাগজম এবং আরেকটি হচ্ছে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন বা শারীরিক পরিতৃপ্তি। অপরদিকে ব্যক্তিকেন্দ্রিক যৌনতা ব্যক্তির শারীরিক ও মানসিক পরিতৃপ্তি, প্রেম, প্রতিশ্রুতি প্রভৃতির এক সার্থক সমন্বয়। যৌনতা কোনো সম্পর্কের সমাপ্তিকে ঘোষণা করে না, বরঞ্চ এর মধ্য দিয়ে দুজনের পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা, প্রীতি ও প্রতিশ্রুতি তথা সামাজিক দায়িত্ব, কর্তব্য, মূল্যবোধ এগুলো পূর্ণতা লাভ করে। তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে যৌনতা কোনো সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ কিংবা অসুস্থ মানুষ বা অস্বাভাবিক মানুষের ক্ষেত্রে প্রযোজ্য বা প্রযোজ্য নয়, এটি কিন্তু নয়। যৌনতা সকলের জীবনে, সমস্ত মানুষের জীবনের পক্ষেই প্রযোজ্য, কিন্তু এক এক জনের ক্ষেত্রে যৌনতার প্রকাশ এক এক ভাবে ঘটে থাকে। কেউ নিজের যৌনতাকে প্রকাশ করতে পারে, কেউ হয়তো তা প্রকাশ করতে পারে না। কেউ খুব সুস্পষ্ট ভাবে বলতে পারে তার যৌন চাহিদার কথা, তার যৌন আকাঙ্ক্ষার কথা, কেউ তা পারে না। সে বিশেষ কিছু সমস্যামূলক আচরণ প্রকাশের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করে যে তার ভিতরে একটা যৌন চাহিদা রয়েছে। এখানে আরেকটি কথা না বললেই নয়, এটি সমস্ত মায়েদের প্রতি, যারা মহিলারা রয়েছেন সকলেই আমার মা, যারা আগামীকাল পরশু কিংবা যে কোনো দিন এই আলোচনাটি শুনবেন, সেই সমস্তই মাতৃজাতি, আমি তাদের উদ্দেশ্যে যে কথাটি বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হচ্ছে অরাগজম বা রাগমোচন। যৌনতা নিয়ে যে বিজ্ঞান, সেক্সোলজি, দ্য সায়েন্স অফ সেক্স অ্যান্ড দ্য সেক্সোলজিস্ট, যারা যৌনতার বিজ্ঞানকে নিয়ে আলাপ আলোচনা করেন, those who discourse the sexual knowledge, এরা স্পষ্ট করে জানাচ্ছেন খুব কম মহিলাই ততটা সৌভাগ্যবতী যার স্বামীর সঙ্গে, প্রেমিকের সঙ্গে প্রত্যেকবার মিলনে রাগমোচন হয়। বহু মহিলাই জীবনে রাগমোচন কি তার অভিজ্ঞতা লাভ করেন না। একটা যৌন জীবনের অতৃপ্ত চাহিদা তার মধ্যে চিরন্তন থেকে যায়। আর তাই পুরুষ সম্বন্ধে তিনি একটি নেতিবাচক আচরণ প্রকাশ করে থাকেন। তারা মনে করে থাকেন যে পুরুষরা নারীকে যৌন জীবনে পূর্ণতা দিতে অপারগ। এখন আমাদের দেখা দরকার যে যারা বৌদ্ধিক প্রতিস্পর্ধী, যারা মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত, যারা অটিস্টিক বা আত্মরতি সম্পন্ন, যাদের মধ্যে বহুবিধ ধরনের অক্ষমতা
বা মাল্টিপল ডিসেবিলিটি রয়েছে, এই রকম যারা, তাদের জীবনে এই যৌনতার গুরুত্ব কতখানি। যৌনতা কখন আসে তার আগে তাহলে আমাদের জানতে হবে যে শিশু যখন জন্মায় তখন কিন্তু তার মধ্যে কোনো যৌন অনুভূতি থাকে না। তাই শিশুকে আমরা বলি দেব শিশু বা গিফট ফ্রম দি আল্লাহ, আল্লাহর দ্বারা প্রেরিত একটি উপহার মা বাবার কাছে, সমাজের কাছে, পরিবারের কাছে। কিন্তু শিশুটি যখন জন্মায়, জন্মানোর পরে দেখবেন শিশুটিকে মা যখন তার ব্রেস্ট মিল্ক শাক করতে শেখাচ্ছেন, জন্মেই কিন্তু সে শাক করতে পারে না, মা অ্যারিওলাকে বা গাঢ় অংশ, ব্রেস্টের সম্মুখ ভাগের যে গাঢ় কালার অংশ, তাকে দুটি আঙ্গুল দিয়ে চেপে ধরে, ঠিক এইভাবে চেপে ধরা হয়, চেপে ধরে তিনি শুধু নিপলসটিকে শিশুটির মুখে দেন এবং নিজেই চাপ দিয়ে একটুখানি অমৃত ধারা, পীযুষ ধারা বা মাতৃদুগ্ধ শিশুর মুখে দিয়ে দেন, যাতে শিশু একটা মিশ্র স্বাদ অনুভব করার মধ্য দিয়ে শিশুটি মাতৃদুগ্ধের প্রতি আকৃষ্ট হয়। এবারে শিশুকে শেখান মা। এই শেখার পরে, ব্রেস্ট শাক করতে শেখার পরে, নিপলসটাকে শাক করতে শেখার ফলে কিছুদিন পরে মা বাবা পরিবারের প্রত্যেকেই লক্ষ্য করেন শিশুটি তার বুড়ো আঙুলটি মুখে দিয়ে চুষছে, থাম থাকি। আরেকটু পরে সে পাটাকে উপরের দিকে টেনে নিয়ে এসে সে তার পায়ের বুড়ো আঙুলটিও মুখে লাগানোর চেষ্টা করছে এবং শাক করছে। এরপরে যখন চুষি কাঠি দেওয়া হয়, দেখা যাবে সে আপন মনে খেলছে চুষি কাঠিটিকে মুখে দিয়ে। এরপরে মায়ের হাতের আঙুল, বাবার হাতের আঙুল সে পাচ্ছে তার হাতের মুঠোর মধ্যে, তাকেও সে শাক করছে। আমরা বলছি ওরাল স্টেজ বা মৌখিক পর্যায়। এই সময় কিন্তু শিশুর ভিতরে ওই শাকিং এর একটা অনুভূতি তৈরি হচ্ছে, যে শাক করার মধ্যে একটা তৃপ্তি। যখন সে আঙুল চুষছে, যখন সে চুষি কাঠি চুষছে, তখন কিন্তু সে কিছুই পাচ্ছে না তাতে, তবুও সে চুষে চলেছে চোষার আনন্দে। আরেকটু পরে যখন আমরা বলছি অ্যানাল স্টেজ, এই অ্যানাল স্টেজ এবং পরেরটা ফ্যালিক স্টেজ, খুব কাছাকাছি দুটো। অ্যানাল এবং ফ্যালিক স্টেজে প্রতিটি মা বাবা লক্ষ্য করবেন, ছেলে হলে শিশুটি ছেলে, সে নিজের পেনিসকে, নিজের লিঙ্গটিকে নিয়ে নাড়াচ্ছে, নাড়াতে নাড়াতে কখনো কখনো লিঙ্গটি ইরেকটাইল, শক্ত হয়ে উঠছে। কেন নাড়াচ্ছে? লিঙ্গ নাড়ানোর মধ্য দিয়ে স্বাভাবিক শিশু তৃপ্তি পাচ্ছে। ঠিক তেমনি করে যদি কন্যা সন্তান হয়, তাহলে নিজের যে ভ্যাজাইনার কাছে সে বারে বারে আঙুল দিচ্ছে, এমনকি সে চেষ্টা করছে কোথাও কোথাও ভ্যাজাইনার মধ্যে আঙুলটি প্রবেশ করাবার। এই পুরো ব্যাপারটিকে আমরা প্রিমিটিভ ফর্ম অফ মাস্টারবেশন বলতে পারি। আমি এক্ষুনি আমার বইতে গবেষণার রিপোর্টটি পড়ে ফেলেছি। সেই গবেষণার রিপোর্টে স্পষ্ট করে আমি বলেছি যে সারা পৃথিবীর শতকরা 95% পুরুষ এবং 80% মহিলা স্বাভাবিকভাবেই জীবনের কোনো না কোনো সময়ে হস্তমৈথুনের দ্বারা, মাস্টারবেশনের দ্বারা যৌন চাহিদা, উদ্বেগ, অবসাদ ইত্যাদি পূরণ করেছেন।
95% পুরুষ এবং 80% মহিলা জীবনের কোনো না কোনো সময়ে হস্তমৈথুনের দ্বারা যৌন চাহিদা, উদ্বেগ, অবসাদ ইত্যাদিকে পূরণ করেছেন। এবং এখানে আরেকটি লাইভ এক্সাম্পল দেখাই। লাইভ এক্সাম্পল, একজন প্রফেশনাল কাউন্সেলর, পেশাদার পরামর্শদাতা মনোবিজ্ঞানী, তিনি আমাকে বারে বারে ফোন করছেন যে স্বাভাবিক সুস্থ লাইফ নেই, আমার স্ট্রেস লেভেল, সেই ভদ্রলোকের স্ট্রেস, মানসিক চাপ প্রচন্ড হাই, এতটা মানসিক চাপ আমি নিতে পারছি না, মনে হচ্ছে যে কোনো সময়ে আমার মানে সেরিব্রাল অ্যাটাক হয়ে যেতে পারে, আমি মারা যেতে পারি। আমি বললাম আপনি আমার কাছে আসুন। উনি এলেন আমার বাড়ি, আমি বিস্তারিত জানলাম। জানার পরে বললাম আপনাকে কোনো ওষুধ খেতে হবে না, কিছুই করতে হবে না। আমি একটি কথা বলবো, লজ্জা না করে শুনুন। সেইটি হচ্ছে আগামী 15টি দিনের মধ্যে যদি আপনার স্ত্রীর মেনস্ট্রুয়াল সাইকেল শুরু না হয়, বলে না না এখনো তার পিরিয়ডের সময় হয়নি, তাহলে ব্যাস, তাহলে নিশ্চিন্তে 15টি রাত্রের প্রতিটি রাত আপনি স্ত্রীর সঙ্গে পূর্ণ যৌন মিলন করুন। অর্থাৎ স্ত্রীর যেন অরাগজম হয় এবং আপনারও যেন রিলিজ অফ স্পার্ম হয়ে যায়। তিনি বলছেন স্যার এসব কি বলছেন, এতে আমার কি হবে? কি হবে সেটা 15 দিন পরে আপনি এসে বলবেন বা ফোন করবেন। ভদ্রলোক চলে গেলেন, এই পদ্ধতিকে মেনে নিলেন। 15 দিনের মাথায় ফোন করে বললেন আপনার কাছে যাব আপনাকে প্রণাম করতে, যে আমি আজ 10 বছরের বেশি সময় ধরে প্রফেশনাল কাউন্সেলর হিসাবে রোল প্লে করছি, আমি টাকা নিচ্ছি ক্লায়েন্টদের কাছ থেকে, নিত্য 2টি 3টি করে ক্লায়েন্টকে আমি ট্যাকল করছি বিভিন্ন ইস্যুতে। আমি জানতাম না আপনার দেওয়া এই পদ্ধতিতে আমি 100% স্ট্রেস ফ্রি, একেবারে স্বাভাবিক সুস্থ, আমি যাচ্ছি আপনাকে প্রণাম করতে। একটা বড় মিষ্টির প্যাকেট নিয়ে ভদ্রলোক এসে হাজির হলেন, একেবারে 2 পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, মিষ্টির প্যাকেটটি ধরালেন। সো এর দ্বারা বুঝতে পারছেন আমি কেন এই এক্সাম্পলটাকে তুলেছি। এর দ্বারা বোঝা যাচ্ছে কি নারী কি পুরুষ একটা নির্দিষ্ট বয়সে এসে যদি তার যৌন জীবনের তৃপ্তি সাধিত না হয়, তাহলে তার উদ্বেগ, তার মানসিক চাপ, হতাশা, অবসাদ, বিমর্ষ ভাব ইত্যাদি সাইকোলজিক্যাল যে অ্যাবনর্মালিটি, সেই অ্যাবনর্মালিটি গুলো তার মধ্যে জাগ্রত হয়। তাই গ্রামে গঞ্জে কি শিক্ষিত কি অশিক্ষিত, কি সাক্ষর কি নিরক্ষর, মা বাবারা 21-22 বছর বয়স হলেই ছেলেটিকে বিয়ে দেওয়ার জন্য, 18 বছর বয়স হলেই মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। কারণটা শুধুমাত্র ছেলে অন্যত্র হাতছাড়া হয়ে যাবে বা মেয়ে হাতছাড়া হয়ে যাবে তা নয়, তারা ফিল করেন এইটি হচ্ছে সেই আদর্শ বয়স যখন প্রচুর পরিমাণে পুরুষের শরীরে, ছেলেদের শরীরে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হচ্ছে, মেয়েদের শরীরে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন ক্ষরিত হচ্ছে, ভিতরে শারীরিক চাহিদা, যৌন চাহিদা তৈরি হচ্ছে, এবং এই যৌন চাহিদাকে তৃপ্ত করতে না পারলে ছেলেটি বা মেয়েটি বিপদগামী হবে, বিভিন্ন ধরনের শারীরিক মানসিক সমস্যায় আক্রান্ত হবে। প্রশ্ন উঠবে তাহলে আজকের দিনে যে ছেলেরা মেয়েরা অনেক বেশি বয়সে গিয়ে বিয়ে করছে, উত্তর তার ভালো দিকও আছে, তার খারাপ দিকও আছে। বেশি বয়সে বিয়ে করছে কারণ তারা লেখাপড়ার মধ্যে, চাকুরির মধ্যে, বিভিন্ন ধরনের সামাজিক ক্রিয়াকর্মের মধ্যে তারা এতটাই ব্যস্ত রয়েছে যে হরমোনাল যে সিক্রেশন
এবং সেই জনিত শরীর মনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে হয় তারা জোর করে চাপা দিচ্ছে, অথবা হস্তমৈথুনের দ্বারা অরাগজম ঘটাচ্ছে, অথবা তারা প্রিম্যারিটাল সেক্সুয়াল রিলেশনশিপে তারা নিমজ্জিত হয়ে পড়ছে, অর্থাৎ বিয়ের পূর্বেই যৌন সম্পর্ক অনেক ক্ষেত্রেই ঘটিয়ে ফেলছে। কখনো একটি ছেলে একটি মেয়ে স্বাভাবিকভাবে প্রেমের মধ্য দিয়ে, কখনো বা ছেলেরা চলে যাচ্ছে, এমনকি আজকের মেয়েরা চলে যাচ্ছে। আমরা সংবাদপত্রের হেডলাইন পাচ্ছি, গবেষণা রিপোর্ট পাচ্ছি, মেয়েরাও চলে যাচ্ছে প্রস্টিটিউটে। ছেলেরা যাচ্ছে মেয়েদের কাছে, মেয়েরা আসছে ছেলে প্রস্টিটিউটদের কাছে। তাহলে স্বাভাবিক আমরা যারা তথাকথিত স্বাভাবিক বুদ্ধিমত্তা বিশিষ্ট, শরীর মন যাদের সব দিক থেকে স্বাভাবিক বলে আমরা স্বীকার করছি, তাদের মধ্যে যদি এই চাহিদা এতটা জোরালো হয় এবং তার জন্য আমাদেরকে যদি বিভিন্ন পথ অবলম্বন করতে হয়, তাহলে হোয়াট অ্যাবাউট দ্য ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ, যারা বৌদ্ধিক প্রতিস্পর্ধী, তাদের ক্ষেত্রে এই অবস্থাটা কেমন? আমি আমার বই থেকে এখানে একটু লাইন কোট করি। বৌদ্ধিক প্রতিস্পর্ধীদের শারীরিক, মানসিক, সামাজিক ও বৌদ্ধিক বিকাশ দেরিতে হয়। সুতরাং স্বাভাবিকভাবেই এদের মধ্যে বয়ঃসন্ধিকালের লক্ষণগুলি, মানে অ্যাডোলেসেন্স পিরিয়ড বা পিউবার্টি বা বয়ঃসন্ধিকালের লক্ষণগুলি কিছুটা দেরিতে পরিস্ফুট হয়। যেমন ছেলেদের বগলে লোম হয়, যৌনাঙ্গে লোম হয়, মেয়েদেরও বগলে এবং যৌনাঙ্গে লোম আসে, লোম সৃষ্টি হয়। ছেলেদের গলার স্বর ভারী হয়, প্রথমে ভাঙা হয় তারপরে ভারী হয় কণ্ঠস্বর। শরীর একটু পেশি বহুল হয়, কোনো কোনো ক্ষেত্রে গলার স্বরে একটু কর্কশ ভাব আসে। মেয়েদেরকে দেখলে উচাটন মনোঘরে রয় না, একটা গানের লাইন, উচাটন উচাটন মনোঘরে রয় না তাদের। সে মেয়েদের সঙ্গে ইন্টারাকশন করতে, মেয়েদের সঙ্গে গল্প করতে, মেয়েদের শরীর স্পর্শ করতে সে ভীষণ পরিমাণে ভালোবাসে। সবার ক্ষেত্রে, কি ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জড, কি ইন্টেলেকচুয়ালি নর্মাল। মেয়েদের ক্ষেত্রে এবং এবং ছেলেদের ক্ষেত্রে মাঝে মধ্যেই পেনিসটা ইরেক্টেড হয়ে যায়। মেয়েদের ফটো দেখলে, বিশেষ করে বিবস্ত্রা মেয়ের ফটো দেখলে, শরীরের বিশেষ অঙ্গ দেখা যাচ্ছে এই রকম ফটো দেখলে, কিংবা কোনো উলঙ্গ নারীকে দেখতে পেলে কোনো অবস্থায়, কিংবা বিশেষ কিছু ছবি দেখতে পেলে, বিশেষ কিছু সিনেমা দেখলে তার ইরেকটাইল অফ পেনিস হয়, পেনিস উত্থিত হয়ে ওঠে, শক্ত হয়ে ওঠে, যৌন আকাঙ্ক্ষা তার জেগে ওঠে। একই জিনিস ঘটে ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জদের মধ্যে। কিভাবে আমি সেটা বলছি। আর মেয়ে যারা, তারা তখন ছেলেদের সঙ্গে গল্প করতে, পছন্দের ছেলের ফটো দেখতে, তার সঙ্গে প্রতিক্রিয়া করতে, মিথস্ক্রিয়া করতে, তাকে স্পর্শ করতে, ছলে বলে কৌশলে মেয়ে ছেলের শরীর স্পর্শ করতে পছন্দ করে। ঘন্টার পর ঘন্টা ফিজিক্যালি বা মোবাইলে বা ভার্চুয়াল লাইনে তারা কি করে, মেয়ের সঙ্গে ছেলে, ছেলের সঙ্গে মেয়ে ক্রমাগত গল্প করতে থাকে। অতএব এই যে স্বাভাবিক এইটি লক্ষণ বয়ঃসন্ধিকালে, পিউবার্টি, ছেলেদের ক্ষেত্রে মোটামুটি 12 থেকে 14-15, কিন্তু ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জদের ক্ষেত্রেই এটা হয়তো 16, 17, 18 বছর বয়সে গিয়ে এই বৈশিষ্ট্য প্রকাশ পাবে। মেয়েদের ক্ষেত্রে 10 থেকে 12, 13, 14 মধ্যে প্রকাশ পায়,
কিন্তু ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ, বৌদ্ধিক প্রতিস্পর্ধী বা মানসিক অক্ষম মেয়েদের ক্ষেত্রে এইটি প্রকাশ হতে আরেকটু বেশি সময় লাগে, এদের যৌন গ্রন্থিগুলির, মানে এই বৌদ্ধিক প্রতিস্পর্ধী ছেলে মেয়ে, এদের যৌন গ্রন্থিগুলির ও যৌনাঙ্গের বিকাশ স্বাভাবিক হয়, এমনকি গৌণ যৌন বৈশিষ্ট্য সমূহের বিকাশও স্বাভাবিকভাবেই ঘটে। গৌণ যৌন বৈশিষ্ট্য কি? ছেলেদের দাড়ি গোঁফ হবে, আগেই বলেছি, কণ্ঠস্বর ভারী হবে, বুকে যাদের লোম রয়েছে বুকে লোম আসবে, বুক থেকে পেট হয়ে নাভি হয়ে নিচ পর্যন্ত নেমে যাবে। মেয়েদের ক্ষেত্রে স্তনের উদ্গম ঘটবে, ক্রমশ স্তন বড় হতে থাকবে, কেমন, এবং সারা শরীরের মধ্যে একটা চিকনাই ভাব আসবে, চকচকে ভাব আসবে, ফ্যাটি বডি হবে, অর্থাৎ শরীরের বিভিন্ন স্থানে একটু মেদ বাহুল্য বা চর্বির বাহুল্য লক্ষ্য করা যাবে। কণ্ঠস্বর হবে যথেষ্ট নমনীয়। ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণ বৃদ্ধি পাবে, মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ বৃদ্ধি পাবে। সুতরাং এই যে পিউবার্টির যে লক্ষণগুলি, এটা ভালো করে লক্ষ্য করুন, দেখবেন প্রতিটি বৌদ্ধিক প্রতিস্পর্ধী, প্রতিটি মস্তিষ্ক পক্ষাঘাত বিশিষ্ট শিশু, প্রতিটি অটিস্টিক শিশু মানে আত্মমগ্ন শিশু, এদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই বৈশিষ্ট্যগুলির প্রকাশ ঘটছে, শুধুমাত্র একটু দেরিতে প্রকাশ ঘটছে মাত্র, আর কিছু নয়। তাহলে যদি যৌন বৈশিষ্ট্য সমূহের বিকাশ এই প্রতিস্পর্ধী শিশুদের ক্ষেত্রে স্বাভাবিক শিশুদের ন্যায় ঘটে থাকে, তাহলে আমরা নিঃসংকোচে আমরা স্বীকার করতেই হবে যে এদের যৌন চাহিদাও অন্যান্য স্বাভাবিক ব্যক্তিদের ন্যায় হয়। অর্থাৎ অ্যাডোলেসেন্স পিরিয়ডেই কিন্তু প্রমাণিত এদের যৌন চাহিদা স্বাভাবিক সমবয়সী বা একটু কম বয়সী স্বাভাবিক শিশুদের ন্যায় এদের যৌন চাহিদা। সারা পৃথিবীর অন্তত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টি গবেষণা এখানে আমি কোট করেছি। এইরকম 15টি গবেষণা থেকে দেখা যাচ্ছে যে তারা বলছেন, তারা সিদ্ধান্তে এসেছেন যে এরাও স্বাভাবিক ব্যক্তিদের ন্যায় যৌন সঙ্গী লাভ করার জন্য ব্যাকুল হয়, বিবাহ করার স্বপ্ন দেখে এবং সন্তান লাভের বাসনা পোষণ করে। সুতরাং নর্মাল, তথাকথিত নর্মাল শিশুদের মধ্যে যেমন করে যৌন সঙ্গী লাভ করার জন্য আকুলতা তৈরি হয়, যেমন করে বিবাহ করার স্বপ্নে বিভোর হয়ে যায় 18, 20, 22, 24, 26-এর ছেলে এবং মেয়েরা, এবং শুধু তাই নয়, বিয়ে করার পরে তার বাচ্চা হবে এরকম একটা স্বপ্ন সেটাও পর্যন্ত তারা দেখতে থাকে, বিয়ের আগেই কিন্তু এই স্বপ্ন দেখতে থাকে। এটা স্বাভাবিক শিশুদের ক্ষেত্রে যেমন হয়, ঠিক তেমনি করে এই বৌদ্ধিক প্রতিস্পর্ধী শিশুদের ক্ষেত্রেও একইভাবে হয়। এবং গবেষণা বলছে, now we are beginning to realize that they have normal sexual desires and needs। অর্থাৎ এই বৌদ্ধিক প্রতিস্পর্ধী, এই মস্তিষ্ক পক্ষাঘাত, এই অটিস্টিক শিশু, এই বহুবিধ অক্ষমতাতে আক্রান্ত শিশুদের মধ্যে নর্মাল সেক্সুয়াল ডিজায়ার বা স্বাভাবিক যৌন আকাঙ্ক্ষা, স্বাভাবিক যৌন বাসনা, স্বাভাবিক যৌন প্রত্যাশা তারা যেমন ভাবে পোষণ করে, ঠিক তেমনি করে অ্যান্ড নিডস
এবং তারা ফিল করে তাদের যৌন চাহিদা। কিন্তু সমস্যা হচ্ছে যে এদের যৌন আবেদন বা যৌন আকাঙ্ক্ষাকে অধিকাংশ ক্ষেত্রে ঠিকভাবে প্রকাশ করতে পারে না। কারণ প্রকাশ করতে গেলে যে ভাষা প্রয়োজন, যে ভাবের প্রয়োজন, যে দৃষ্টিভঙ্গির প্রয়োজন, যে চোখের দৃষ্টি ব্যবহার করার প্রয়োজন, সেইগুলি এদের মধ্যে থাকে না, তারা তাই প্রকাশ করতে পারে না। 1995 থেকে 98 এই 3 বছর, একদম পাক্কা 3 বছর আমি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চের স্পেশাল এডুকেশন ডিপার্টমেন্টের ভিজিটিং অধ্যাপক পদে ছিলাম। সেখানে তখন ওই বিভাগের যিনি বিভাগীয় প্রধান বা চেয়ারপারসন প্রফেসর সুলতানা সারওয়াত আরা জামান, যিনি নিজের প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন নামক একেবারে বিজ্ঞানসম্মত ডিসেবলদের জন্য কাজের একটি সংস্থাকে প্রতিষ্ঠা করে গেছেন। কেমন? যিনি সাইকোলজিতে মাস্টার ডিগ্রি এবং তারপরে এডুকেশনে মাস্টার ডিগ্রি হোল্ডার এবং মেন্টাল রিটার্ডেশনের বিষয়ে যিনি এমেরয় ইউনিভার্সিটি আমেরিকা থেকে ফেলোশিপ নিয়ে পিএইচডি করেছিলেন, সেই ভদ্র মহিলা যিনি বিশেষ শিক্ষা বিভাগের প্রথম বিভাগীয় প্রধান হিসাবে এসে দাঁড়ান, সেই ভদ্র মহিলা তিনি কিন্তু আমাকে নিয়ে বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনে এক সময় গেছেন এবং বলছেন যে একের পর এক ছেলেদের এবং মেয়েদের, যারা অ্যাডাল্ট ছেলে মেয়ে, যারা ভোকেশনাল ইউনিটে রয়েছে, তাদের সঙ্গে কথা বলছেন। পাশে দাঁড়িয়ে মা যেমন করে ছেলে মেয়ের সঙ্গে কথা বলে, ঠিক তেমনি করে কথা বলছিলেন। এই কথা বলতে বলতে একটি মেয়ের কাছে গেছেন, 21-22 বছর, দেখতে ভারী ফুটফুটে, টুকটুকে ফর্সা, আমার মনে আছে, খুব সুন্দর দেখতে, চোখ ফেরানো যায় না, বেশ ডেভেলপড ফিগার তার। বুঝতেই পাচ্ছেন আমি কি বলতে চাইছি। অতএব মেয়েটির কাছে গিয়ে তিনি জিজ্ঞেস করছেন, তুমি কেমন আছো, কি করছো? তারপরে এই করতে করতে তিনি জিজ্ঞেস করছেন, তোমার কি মনে হয়, তোমার এখন কিসের চাহিদা? অনেকক্ষণ চুপ করার পরে মেয়েটির চোখটা চিকচিক করে উঠলো এবং অনেকক্ষণ পরে বলল, আমি বুঝিয়ে বলতে পারি না। খুব কষ্ট হলো এইটুকু তাকে বলতে, জড়তা দিয়ে, আমি বুঝিয়ে বলতে পারি না। সুলতানা জামান, যাকে আমি আপা বলে ডাকতাম, আপা বললেন, বাবু, আমাকে বাবু বলতেন তিনি, বাবু বুঝতে পেরেছো ওর যন্ত্রণা, ওর কান্না কেন? আমি তখন অতটা বুঝিনি, কারণ সেটা আজ থেকে অনেক বছর আগেকার কথা, প্রায় 24-25 বছর। তখন সবে মাত্র প্রশিক্ষণ নিয়ে গবেষণা করছি, কাজ করছি। অতএব এতখানি অভিজ্ঞতা, এতটা রিচ আমি হয়ে উঠিনি। তাই তখন বুঝতে না পেরে আমি বলেছি, আপা আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না সমস্যাটা কোথায়। তখন বললেন, ওর শরীরটার দিকে একবার তাকাও, এটা কি ওর বিয়ের বয়স নয়? হ্যাঁ নিশ্চয়ই ওর বিয়ের বয়স। বিয়ের বয়সে একটি মেয়ের কি চাহিদা তৈরি হয়? শরীরে তার সেই চাহিদা, শরীরে তার যৌবনের বাণ ডেকে উঠেছে। এই বাণটাকে সে কি করে আটকাবে, কি করে ধরবে? এর জন্য তার জীবনে প্রয়োজন একজন পুরুষের। কিন্তু মা বাবাকে তো বোঝানো যাবে না, তারা তো বুঝবেন না। তারা বলবেন, ও তো দেবকন্যা, ওর আবার কিসের যৌন চাহিদা, ওর আবার কিসের যৌন আকাঙ্ক্ষা? সুলতানা জামান চোখে আঙ্গুল দিয়ে আমাকে দেখিয়ে দিয়েছিলেন,
পরে এই নিয়ে প্রচুর গবেষণা গ্রন্থ, গবেষণা পত্র পাঠ করলাম। তাই আমার এই বইখানি, এইটি ছিল আমার প্রথম বই, মানসিক প্রতিবন্ধিতা। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সকলে, মানসিক প্রতিবন্ধিতা, উল্টো ভাবে ছবিটা উঠছে এখানে, মানসিক প্রতিবন্ধিতা। এটি 1996-এ, আমি 1995-এ জয়েন করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 1996-এ আমার প্রথম এই বইটি প্রকাশিত হয় এবং এই বইটা 25শে ডিসেম্বর, 1996 25শে ডিসেম্বর প্রকাশিত হয় এবং এই বইটি আমি অর্পণ করেছি সুলতানা সারওয়াত আরা জামানকে। এবং বাংলাদেশে একটি বড় অনুষ্ঠান হয়েছিল ওই সময়ে তার অ্যাওয়ার্ড পাওয়াকে কেন্দ্র করে। সেই অনুষ্ঠান যেটা হয়েছিল আপনার ব্রিটিশ কাউন্সিলের হলঘরে, সেখানে আমি সর্বসমক্ষে আমার প্রশস্তি পত্রটি পাঠ করি এবং তার হাতে কয়েক কপি বই তুলে দিই। অতএব এই হচ্ছে প্রথম এই নিয়ে আমার কাজকর্ম করা শুরু এবং দীর্ঘ তারপরে আমি গবেষণা করতে থাকি এবং দীর্ঘ গবেষণা থেকে একটি সত্য উঠে আসে যে শুধুমাত্র স্বল্প মাত্রায় যারা বৌদ্ধিক প্রতিস্পর্ধী অর্থাৎ মাইল্ড ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ, শুধু তারাই নয়, মধ্যম মাত্রায় এমনকি গুরুতর মাত্রার বৌদ্ধিক প্রতিস্পর্ধী পুরুষ এবং মহিলা, বিশেষত মহিলারা যৌন মিলনে সক্ষম। ডেভিড এটল তিনি এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে পূর্ণ যৌন মিলন ঘটাতে সমর্থ একজন গুরুতর মাত্রার বৌদ্ধিক প্রতিস্পর্ধী। ব্যক্তিভেদে যেমন যৌন চাহিদার মধ্যে পার্থক্য দেখা যায়, তেমনি বিভিন্ন বৌদ্ধিক প্রতিস্পর্ধীদের মধ্যেও যৌন চাহিদা ও যৌন ক্ষমতা বিভিন্ন মাত্রার হয়। কিন্তু সাধারণ মানুষ এদের যৌন চাহিদা এবং যৌন ক্ষমতা সম্পর্কে খুব কমই খবর রাখেন। এমনকি পিতামাতারাও বৌদ্ধিক প্রতিস্পর্ধীদের যৌন চাহিদা সম্বন্ধে বিভিন্ন মত পোষণ করেন। তাদের পক্ষে স্বাভাবিকভাবে একথা মেনে নেওয়া কষ্টকর যে তাদের বৌদ্ধিক প্রতিস্পর্ধী সন্তানের স্বাভাবিক যৌন চাহিদা রয়েছে। তাহলে কি করে বুঝবেন? আপনি দেখবেন যে অ্যাডোলেসেন্স বা পিউবার্টি এবং বিশেষ করে অ্যাডাল্ট স্টেজে মেয়েটি বাড়িতে বাইরে থেকে কোনো পুরুষ মানুষ এসছে, মেয়েটি হঠাৎ করে দেখবেন নিজের জামাটা খুলে ফেলছে, নিজের প্যান্ট খুলে ফেলছে, নিজেই নিজের বুকের উপরে হাত রেখে বুকটা স্পঞ্জ করছে, ছেলেটিকে স্পর্শ করে তার হাত বুলিয়ে দিচ্ছে, নিজের হাত, তার হাতটাকে টেনে নিচ্ছে নিজের কাছে, বুকের কাছে, যদি বাধা দেওয়া না হয় কোন রকম। তাহলে লক্ষ্য করবেন these are the some common behavior which are shown by the adult intellectually challenged girls. The same is applicable for the intellectually challenged boys also. ছেলেরা তাদের ক্ষেত্রে ক্রিয়াটা একটু সবার সামনে, বিশেষ করে মেয়েদের সামনে বারে বারে সে হস্তমৈথুন করার চেষ্টা করে। রাত্রিবেলা কিংবা বাথরুমে, টয়লেটে সে তো করেই হস্তমৈথুন, সে নিজেকে উত্তেজিত করে। কিন্তু এমনকি বাড়িতে তার সমবয়সী কোনো বান্ধবী এলে বা কম বয়সী বা বেশি বয়সী এলে, এমনকি ক্লাসের মধ্যে স্পেশাল ক্লাস, দেখবেন যে ছেলেটি এগিয়ে গিয়ে মেয়েটিকে কিস করছে, কিংবা উল্টোটা মেয়েটি এগিয়ে এসে ছেলেটিকে চুম্বন করছে। টিচাররা হই হই করে বলবেন না না কিছু ভাবার নেই, ওরা বুঝতে পারছে না। মা বাবা বলবেন বুঝতেই পারে না ব্যাপারটা কি, ওই টিভিতে দেখেছে তাই ওরা কিস করেছে। হাত জোড়ো করে অনুরোধ করছি,
বাস্তবে কিন্তু যে ছেলেটি বা মেয়েটি জীবনে টিভি দেখেন, সিনেমা দেখেন, সেই ছেলেটি বা মেয়েটি পর্যন্ত এগিয়ে এসে সুযোগ পেলে জড়িয়ে ধরছে। অ্যাডাল্ট মেয়ে পছন্দ করছে নিজের বাবার সঙ্গে শুতে, খারাপ ভাবে নেবেন না, শুতে বাবাকে জড়িয়ে ধরতে, আদর করছে বাবাকে জড়িয়ে ধরে, কিন্তু তেমন করে মাকে জড়িয়ে ধরে সে আদর করে না। ভাইকে জড়িয়ে ধরে যেভাবে আদর করে, বোনকে জড়িয়ে ধরে সে আদর করে না। যে সমস্ত ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জড কিংবা সেরিব্রাল পলসি কিংবা অটিজমে আক্রান্ত ছেলে বা মেয়ে অ্যাডোলেসেন্স পিরিয়ডে এসে বলতে পারে কথা, বোঝাতে পারে নিজের মনের ভাব, তারা কি করে? তারা কিন্তু প্রকাশ করে। তারা বলে আমি বিয়ে করব, তারা বলে আমার বাচ্চা হবে। কাকে বিয়ে করবি? মেয়েকে, কোনো একটা মেয়ের কথা বলে, কিংবা মেয়েটি কোনো একটি ছেলের কথা বলে। সুতরাং এক সেকেন্ড, বোধহয় কেউ এসেছেন। সুতরাং বৌদ্ধিক প্রতিস্পর্ধী হলে, এবারে আরেকটি কথা আসি, আরো ভালো বুঝতে পারবেন। অ্যাডোলেসেন্স পিরিয়ড বা পিউবার্টি শুরু হলে আপাতভাবে আপনাদের জানা কোনো কারণ ছাড়াই এই সমস্ত শিশুরা হঠাৎ হঠাৎ করে উত্তেজিত হয়, সমস্যামূলক আচরণ দেখায়, অ্যাগ্রেসিভ হয়ে ওঠে, আক্রমণাত্মক, হিংস্র বা ভায়োলেন্ট হয়ে ওঠে, ডিস্ট্রাকটিভ বা ধ্বংসাত্মক হয়ে ওঠে। আপনি একটি ছেলেকে একদিনে 4টি বা 5টি ডিমের ওই কষা করে ডিম খাইয়ে দেন তো, কষা ডিম, তারপরে দেখুন ছেলেটির উত্তেজনা কোন স্তরে গিয়ে পৌঁছেছে। মাস্টারবেট করা ছাড়া তার কোনো পথ নেই, অথবা সে অতিরিক্ত অ্যাগ্রেসিভ, ভায়োলেন্ট, ডিস্ট্রাকটিভ হয়ে যাবে। কারণ ডিম নামক খাবারটি শরীরটিকে চূড়ান্তভাবে উত্তেজিত করে। বিশেষ করে আমি বললাম তাকে তরকারি করতে, মানে কষিয়ে দিতে, মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, লঙ্কা দিয়ে, তেল দিয়ে উত্তেজনা আরো চূড়ান্ত হবে। স্যার এখানে একটু স্যার আমি কিছু না মনে করলে একটু থামাতে চাচ্ছি আপনাকে, ইন্টারাপ্ট করতে চাচ্ছি। সেটা হচ্ছে অনেক ধন্যবাদ এই যে আলোচনাটা যে আপনি করছেন, এবং আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং গবেষণালব্ধ তথ্য থেকেও আপনি বলছেন যে লক্ষণগুলো সাধারণত একেবারে স্বাভাবিক বা সুস্থ বাচ্চা থেকে শুরু করে বিশেষ শিশুদের কেমন ধরনের মানসিক শারীরিক পরিবর্তন হয়ে থাকে। তো যেহেতু আমাদের প্যারেন্টসরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা যেটা মানে এই লক্ষণগুলো মোটামুটি ভাবে আমাদের পরিচিত, যেগুলো আপনি বলেছেন, আমরা হয়তো ওটার একাডেমিক বা রিসার্চের ব্যাকগ্রাউন্ডটা জানি না, কিন্তু তো আপনি এখন যে জায়গাতে এসছেন, আমি সেই জায়গাতে একটু একটু মানে ফোকাস করতে চাই যে আপনি এখন ওই করণীয় জায়গাটায় যদি মানে আপনি আমাদেরকে একটু দেন যে আমাদের করণীয়টা কি, তাহলে সেটা আগে থেকেই শুরু করে, বা যে বাচ্চাগুলো অনেকেই মনে করে যে আমার বাচ্চা তো এখনো 4-5 বছর বয়স বা ছোট আছে, কিন্তু এই বাচ্চা তো একসময় বড় হবে, এই বাচ্চা তাদেরও তো জানা দরকার। হ্যাঁ, যেমন আমরা এর আগে একটা সেশন করেছিলাম, সেখানে খুব ছোট্ট একটা টিপস ছিল যে আপনার বাচ্চাকে একদম ছোটবেলা থেকেই সবার সামনে কাপড় চোপড় পাল্টাবেন না, ওকে সব অবশ্যই ওকে একটা প্রাইভেসি তৈরি করবেন, সেটাই আর কি। তো এটা আপনার কাছ থেকে আমরা, আপনি এত অভিজ্ঞ এই বিষয়টাতে এবং এই বিষয়ে গবেষণা করেছেন, বই লিখেছেন, আমরা আপনার কাছ থেকে টিপস চাই বা আপনার কাছ থেকে পরামর্শ চাই যে এই পরিস্থিতিতে আগে থেকে আমরা কিভাবে নিজেদেরকে তৈরি করতে পারি, আর এমন ঘটনা ঘটে গেলে তখন আমরা অন দ্য স্পট আমরা কি করতে পারি, সেটার পরামর্শ। সুন্দর জায়গা প্রশ্ন রেখেছেন আপনি। অবশ্যই সেটা স্যার আমি একটু বলি, সেটা যেরকম আপনি খাবারের কথা বলছিলেন, মানে ইনক্লুডেড সবকিছুই,
যে ওকে খাবার দেওয়া, তোর ডায়েটটা কেমন হওয়া উচিত, সেই সবকিছু মিলিয়ে আর কি। হ্যাঁ, আমি ডায়েট থেকেই বলি, যেহেতু আপনি ধরিয়ে দিলেন। জি এই ডায়েটের উপরে প্রচুর গবেষণা রয়েছে। আমি আমার বইয়ের একটি চ্যাপ্টারও এই ডায়েট নিয়েই বলেছি, জি খাদ্যাভ্যাস কি হবে। সেখানে স্পষ্ট করা রয়েছে যে যদি আমরা মনে করি, যদিও আমার আপনার মনে করার উপরে কিছুই আসেও না, যায়ও না, কিন্তু তবুও বলছি, যদি আমরা নিতান্ত মনে করি যে এই সমস্ত শিশুদের যৌনতার প্রকাশ বা যৌন চাহিদার প্রকাশ এক্ষুনি যেন না ঘটে, যদি আমি এইভাবে মনে করতে চাই, তাহলে একেবারে সারা পৃথিবীর গবেষণার যে জায়গাতে নর্মাল চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্পেশাল নিড চিলড্রেন সকলের ক্ষেত্রেই কোনো ফাস্ট ফুড, কোনো জাঙ্ক ফুড, মাংস বিশেষত রিচ করে যদি স্টু করে মাংস খাওয়ানো হয় বিদেশিদের মতো এক রকমের, কিন্তু তা না হলে ওই ভালো করে কষিয়ে রিচ করে ঝোল ঝোল করে কি অন্য বিভিন্ন ফর্মে হয়, যারা খান। আমি মাংস খাই না কোন রকম, তাই আমি জানি না। অবশ্য মাংস খাই না ঠিক নয়, আমি মাছ খাই, তার মানে আমি মাংসই খাই। তা মাংস, ডিম, কোল্ড ড্রিঙ্ক, চকোলেট ইত্যাদি খাবার, আইসক্রিম, কেক, ওই যে প্রচুর পরিমাণে মাখন যুক্ত বা ফোম যুক্ত যে কেক, এই ধরনের খাবারগুলি এই সমস্ত শিশুদেরকে দেওয়া যাবে না। আবারও বলছি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কষানো ডিম, দিনে একখানা ডিম বড় জোর দেওয়া যেতে পারে, তাও না দিতে পারলেই ভালো, হাফখানা ডিম, খুব দরকার হলে একটা ডিম সেদ্ধ করে দিই, একটু বিট নুন দিয়ে সেদ্ধ ডিম খাওয়ানোর চেষ্টা করুন, কিংবা আলুর সঙ্গে ডিমটাকে মাখিয়ে সেই আলু সেদ্ধ ডিম সেদ্ধ খাওয়ানোর চেষ্টা করতে পারে। কিন্তু কষানো অবস্থায় ডিম বা ঝোলে কষিয়ে ঝোলে দেওয়া ডিম নৈবচ নৈবচ, মানে না এবং না। মাংস রিচ করে কোনোভাবে খাওয়ানো যাবে না, কোনো কোল্ড ড্রিঙ্কস দেওয়া যাবে না, চকলেট খাওয়ানো যাবে না, প্রচুর পরিমাণে ক্রিম যুক্ত, যেগুলো মূলত বার্থডে কেক বলে, মূলত সেই ধরনের কেক খাওয়ানো যাবে না। কৃত্রিম বর্ণ মানে রং এবং কৃত্রিম গন্ধ অর্ডার বা গন্ধ যুক্ত কোনো খাবার, কোনো মিষ্টি, এই সমস্ত শিশুদেরকে খাওয়ানো যাবে না। নর্মালদেরও নয়, বিশেষ চাহিদা সম্পন্নদেরও নয়। কারণ এই খাবারগুলিকে একত্রে বলা হয় অ্যাডাল্টারেন্ট। অ্যাডাল্টারেন্ট হচ্ছে এগুলো সবই ভেজাল খাবার, মানে যেহেতু শরীরের পক্ষে উপযুক্ত নয়, তাই এই খাবারগুলো বাদ দেওয়ার কথা বলা হয়েছে। আমি একটা কেস হিস্ট্রি বলছি, আমার নিজের কাছে আমি সলভ করেছি। অটিস্টিক বাচ্চা, বয়স 8 থেকে 9 বছর, আমাদের কলকাতাতে এমপি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুলে এই অটিস্টিক বাচ্চাটি এলকেজি ক্লাস থেকেই পড়তো, বুদ্ধিমত্তা মোটামুটি আছে, কথা খুব একটা বলে না, অটিস্টিক বাচ্চার যেমন হয়, স্পিচ প্রায় নেই বললেই চলে। এলকেজি ক্লাস থেকে পড়তো, মা বাবা জানতেন, স্কুলও জানতো বাচ্চাটির মধ্যে অটিস্টিক প্রবলেম রয়েছে, স্কুলে সাইকোলজিস্ট রয়েছেন, স্কুলে স্পেশাল এডুকেটরও সম্ভবত রয়েছে। এই বাচ্চাটি যখন ক্লাস 4 এর কাছাকাছি, 3 বা 4, তখন কি করে, একদিন যখন দিদিমণি সামনে এসেছেন খাতায় কিছু অ্যাক্টিভিটিস দেওয়ার বা নেওয়ার জন্য, ও কি করলো, তার স্টিলের যে ওয়াটার বটল ঝট করে তুলে নিয়ে পাকিয়ে দিল বার কয়েক, এবং অসাবধানতা বশত সেটা লাগলো দিদিমণির মাথায়, এই জায়গাগুলোতে ফেটে রক্তাক্ত দিদিমণি। আর সেই রক্ত দেখে ক্লাসের সবাই হইচই করছে, আর তাই দেখে এই অটিস্টিক বেবিটি ক্লাস থেকে বেরিয়ে দৌড় ক্যাম্পাসের মধ্যে, ওদের বিশাল বড় ক্যাম্পাস, ঘেরা ক্যাম্পাস। দিদিমণি
সেই মাথাকে চেপে ধরে, রক্তাক্ত মাথাকে চেপে ধরে চিৎকার করছেন, বাচ্চাটা বেরিয়ে গেছে, ওকে ধরো, ওকে ধরো। যাই হোক, যারা দারোয়ান ছিল তারা ছোটাছুটি করে বাচ্চাটিকে ধরে আনলো। দিদিমণির মাথায় অনেক স্টিচ পড়লো, এগুলোতে গোটা স্টিচ পড়লো, সুন্দর রূপটা তার কিছুটা ব্যাহত হলো। এবং যথারীতি ওই দিন মা বাবাকে ডেকে, মা এবং বাবা দুজনেই ভারতের কেন্দ্রীয় সরকারি চাকুরি, তাদের একটি মাত্র সন্তান, অটিস্টিক সন্তান, মা বাবাকে ডেকে পাঠালেন, এক্ষুনি আসুন। মা বাবা দৌড়ে এলেন এবং মা বাবাকে যথারীতি তৎকালীন প্রিন্সিপাল, যিনি গত হয়েছেন অল্প কিছুদিন আগে, কয়েক মাস আগে, তিনি কি করলেন, একদম টিসি ধরিয়ে দিলেন যে না, এই বাচ্চাকে আর রাখা যাবে না, এরকম বাচ্চাকে আমরা ট্যাকল করতে পারবো না। অনেক চেষ্টা চরিত্র করেও মা বাবা ওই নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল, আইসিএসসি বোর্ডের স্কুলে রাখতে পারেনি। মা বাবা এবারে আরো বেশি হতাশাগ্রস্ত, অবসাদগ্রস্ত। খোঁজ পেলেন আমার, আমি এমপি বিল্লার কাছাকাছি থাকি, খুব বেশি দূরে নয়। যারা কলকাতার তারা জানেন, বেহালা চত্বরে এমপি বিল্লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুল, বেহালা চত্বরেই আমি থাকি। তারা আমাকে ফোন করে আমার কাছে একটা ডেট নিয়ে তারা চলে এলেন। আমি সবকিছু শোনার পরে আমি কোথাও কিছু নেগেটিভ পেলাম না। এরপরে আমি চলে গেলাম ফুড হ্যাবিটের প্রশ্নে। মাকে বললাম, মা আপনি গত 1 মাস বাচ্চাটাকে কি খাওয়ান? না, ও তো দেখুন কিছুই খেতে চায় না, আর জল তো স্কুলে একেবারেই খেতে চায় না, তাই গত 1 মাস প্রতিদিন আমি ওকে কোল্ড ড্রিঙ্কস পাঠিয়ে দিই। কোক, একটা করে কোকের বোতল, যেটা এসিতে মানে ফ্রিজে রাখা থাকে, সকালবেলা তার এতে তার ওয়াটার বটলে ওই কোকের বোতলটি ঢেলে দেন, ও ওইটাকে বেশ খেতে পারে, পছন্দ করে। আর অন্য কিছু খাবার খায় না বলে এই মূলত কেক বা ওই টাইপের একটু খাবার পাঠিয়ে দিই, কারণ ওখানে আবার মাছ মাংস ডিম নিয়ে যাওয়া যায় না, এমপি বিল্লা ওটা পুরোপুরি ভেজ খাবার ছাড়া ওটা অ্যালাউড নয়। ওকে, আমি ওকে কেক পাঠিয়ে দিই। আর খাওয়াতে কি পরিবর্তন? না, ইদানিং একটু বেশি মাংস ডিম এইগুলো করলে দেখলাম ও একটু আধটু খায়, ওই ভেজ টেজ ওগুলো খেতে পারে না। মাছ তো কাঁটা থাকার জন্য ওকে খাওয়াতে আমরা সাহস পাই না। তা মাংস বা ডিম যেটা খাওয়াচ্ছেন সেটা কিভাবে? না, তরকারি করে বা মাংসের ঝোল যেমন হয় সেটা একটু রিচই হয়। ভদ্রমহিলা বললেন, মাংস একটু রিচ না হলে কি মুখে খাওয়া যায়? আমাদের মুখে কি রুচিতে কি লাগে? ঠিক লাগে না। আমি বললাম, আপনি নিজে বাচ্চাটির এই প্রবলেম বিহেভিয়ার ডেভেলপ করার জন্য রেসপন্সিবল। মা তো অবাক। আমি বই খুলে প্রবলেম বিহেভিয়ারের পিছনে অন্যতম যে পজিটিভ ফ্যাক্টরস ফুড হ্যাবিট, আমি সেখানে দেখিয়ে দিলাম যে এই এই খাবারগুলো আপনি দিচ্ছেন, এইভাবে প্রতিদিন একটা করে ছোট কোকের বোতল তাকে খাওয়াচ্ছেন, ভিতরে যে স্টিমুলেশন টকবক করে ফুটছে, সেখান থেকে এই প্রবলেম বিহেভিয়ার এটা সলভ হয়ে যাবে। আমি ফুড হ্যাবিট আমি একদম লিখে দিচ্ছি আপনাকে, সকাল থেকে রাত্রি কি খাবার দেবেন আজকে থেকে সেই নর্মে বাচ্চাটিকে নিয়ে চলুন। 15 থেকে 20 দিনের মাথায় আমাকে বলবেন ওর প্রবলেম বিহেভিয়ার আর দেখতেই পাবেন না। এবং বাস্তবিক মা বাবা আবার বাচ্চাটিকে নিয়ে ফিরে এসেছিলেন, বলেন সত্যি ওর কিন্তু সেই যে উত্তেজনা ভিতরে টকবক করে ফোটা সবটুকু চলে গেছে, কাম এন্ড কোয়াইট। এবারে ঠিক যে জায়গাটায় আপনারা প্রশ্ন তুলছেন, স্যার প্রশ্ন তুলেছেন, আমি ঠিক সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি। আমাদের কলকাতা থেকে অদূরে সোনারপুর বলে একটি জায়গা, সেখানে আড়াপাঁচ গ্রামে আরোগ্য সন্ধান চ্যারিটেবল ট্রাস্ট গত 5 বছর আগে প্রতিষ্ঠিত। সেখানে রয়েছে একটি হোম, রেসিডেন্সিয়াল হোম ফর দ্য অ্যাডাল্ট ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ। কেউ চাইলে মা বাবাকে নিয়ে থাকতে পারে, আর কেউ চাইলে শুধু ডরমিটরিতে থাকতে পারে। অনেক রকমের ব্যবস্থা, আমার মস্তিষ্ক প্রসূত, কিন্তু অনেক রকমের ব্যবস্থা সেখানে রয়েছে, তারা সবটাই করে। সেখানে যখন আমরা মেয়েদেরকে পেলাম, অ্যাডাল্ট মেয়েদেরকে, সেই মেয়েরা আগে বিভিন্ন হোমে কাটিয়েছে,
তাদেরকে তুলে নিয়ে এসছেন, স্থায়ীভাবে এখানেই থাকবে টিল হার ডেথ অর টিল হিজ ডেথ। এবং তাদের প্রত্যেকের মধ্যে ভয়ানক প্রবলেম বিহেভিয়ার, যে প্রবলেম বিহেভিয়ারের পজিটিভ ফ্যাক্টরস কিন্তু সেক্সুয়াল ডিজায়ার। আমি বললাম আমি যদি যুক্ত থাকি আমি ফুড হ্যাবিট কন্ট্রোল করব। কর্তৃপক্ষ রাজি হয়ে বললেন ফুড হ্যাবিট লিখে দিন চার্ট। এখনো পর্যন্ত প্রত্যেক বছর 4 মাস অন্তর আমার ডাক পড়ে, ফুড হ্যাবিটের চার্টটাকে আবার আমাকে দিয়ে পারমিশন করানো হয় যে এই চার্টে চলছে, আমরা এর পরিবর্তন করব কিনা, কার ক্ষেত্রে কতটা কি হবে। এবং 1 বছরের মাথায় হোম কর্তৃপক্ষ রিপোর্ট দিলেন, মা বাবারা যখন তাদের বাচ্চাকে নিয়ে গেছেন, কার বয়স 30, কার বয়স 35, 37, 32, বিভিন্ন বয়সের ছেলে এবং মেয়ে, তারা বলছেন আশ্চর্য হয়ে গেলাম কত কাম এন্ড কোয়াইট তারা। সেই যে আর্জ, সেক্সুয়াল আর্জ, সেই আর্জটা যেন চলে গেছে। এখন আর তাদের বিহেভিয়ারে কোথাও কিছু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু অন গড আমি কোনো বিহেভিয়ার মডিফিকেশন টেকনোলজিকে সেখানে প্রয়োগ করিনি, কারণ ওই ধরনের মডিফিকেশন টেকনোলজিকে প্রয়োগ করতে গেলে যে ধরনের ট্রেন্ড ম্যান পাওয়ার সেখানে থাকা দরকার, আমরা ততখানি ট্রেন্ড ম্যান পাওয়ারকে পুরোপুরি নিযুক্ত করতে পারিনি। তাই আমি বলেছিলাম শুধু ফুড হ্যাবিট কন্ট্রোল করেই কিন্তু আমি অনেকখানি প্রবলেম বিহেভিয়ারকে মডিফাই করতে পারবো, এবং তা আমি করতে পেরেছি। কর্তৃপক্ষ, মা বাবারা তারা প্রত্যেকেই খুশি যে যে ফর্মে রেখে যাই কয়েক মাস পরে যে ফর্মে আমরা ফেরত পাচ্ছি, আকাশ পাতাল ডিফারেন্স হচ্ছে। এর জন্য কিন্তু আমি দায়ী নয়, দায়ী হচ্ছে ফুড হ্যাবিট। যা কিছু খাওয়া যায় তাই খাদ্য, এটা কিন্তু বায়োলজি বলে না, সাইকোলজি তো আরোই বলে না। যাহা খাইলে শরীরের শক্তি সঞ্চার এবং পুষ্টি সাধন, কলার সংস্কার সাধন, কলা মানে টিস্যু, বডি টিস্যু, কলার সংস্কার সাধন এবং তাপ উৎপাদিত হয় এবং আমাদেরকে সুষমভাবে কাজে নিজেদেরকে নিযুক্ত হতে সহায়তা করে, তাকেই বলি খাদ্য। তাই ফুডটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, কোনটা ফুড নয় আমাদের প্রথমত বুঝতে হবে। দ্বিতীয়ত, আচ্ছা ফুড নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তারা কিন্তু অবলীলাক্রমে এই সুযোগে প্রশ্ন রাখতে পারেন। স্যার আপনি কি মানে ফুড নিয়ে আলোচনাটা শেষ করেছেন, মানে অন্য কোনো প্রসঙ্গে যাচ্ছেন? আমি অন্য প্রসঙ্গে যাব, তার আগে যদি ফুড নিয়ে যদি কারো কোনো। হ্যাঁ আমি প্রশ্ন নিচ্ছি অন্যদের কাছ থেকে। আমি শুধু যেটি আপনাকে আমি একটু সামারি করতে চাই আপনার এই আলোচনা থেকে, মানে ফুডের উপরে। সেটি হচ্ছে যে এরপরেও নিশ্চয়ই ফুডের যে মানে চার্টটা, যে ডায়েট চার্টটা, সেটা নিশ্চয়ই চাইল্ড টু চাইল্ড ভ্যারি করে। সেটা অবশ্যই সেটা আপনারা বা নিউট্রিশনিস্ট যারা আছেন তারা বিভিন্ন কন্ডিশন উপর ডিপেন্ড করে ভ্যারি করবে, তার ওয়েট, তার এজ, হ্যাঁ সবকিছু। তারপরেও আপনি যেটা বলতে চাচ্ছেন, তাহলে কি ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে যেমনই হোক বাচ্চার ডায়েট চার্টটা ভ্যারি করুক, কিন্তু এই জাতীয় উদ্দীপনার ক্ষেত্রে বা সেক্সুয়াল উদ্দীপনার ক্ষেত্রে মানে সবচেয়ে বেশি ভূমিকা রাখে কি তাহলে এই জাতীয় খাবার, যে গুরুপাক করে রান্না খাবার, তারপরে হচ্ছে ফাস্ট ফুড, আপনার ড্রিঙ্কস এর কথা বল, তাহলে কি এগুলো আমরা বাদ দেওয়া উচিত সবার জন্যই, সব বাচ্চাদের জন্য? এটিকে এক কথায় বলা যায় যে যে কোনো বিশেষ শিশুর জন্যই আপনার এই যে আপনার ফাস্ট ফুড, তারপরে হচ্ছে কেক এবং বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার, তারপরে হচ্ছে গুরুপাক করে রান্না, এগুলো কি বাদ দেওয়া উচিত? এরকম একটা জায়গা আমরা আসতে পারি? একদম সত্যি কথা। এটা শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে নয়, সমস্ত স্বাভাবিক শিশু, স্বাভাবিক ব্যক্তিদের ক্ষেত্রেই এটি একেবারে সত্য বলে প্রমাণিত। যতই রিচ খাওয়ার হবে শরীর এবং মন ততই উত্তেজিত হবে। সেই উত্তেজনাকে হয় সমস্যামূলক আচরণ প্রকাশের মাধ্যমে আমরা উত্তেজনাকে প্রকাশ করব, অথবা যৌন চাহিদা, যৌন পরিতৃপ্তির মধ্য দিয়ে সেই উত্তেজনাকে আমরা তৃপ্ত করার চেষ্টা করব, অথবা আক্রমণাত্মক কোনো আচরণের মধ্য দিয়ে, সেটা অনেক রকমের হতে পারে, আপনারা নিজেরাও বুঝতে পারেন, আক্রমণাত্মক এবং হিংস্র আচরণের মধ্য দিয়েও হতে পারে। আপনি এই মুহূর্তে আরবে রয়েছেন, আমি আজকের আনন্দবাজার পত্রিকায় একটি খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।
8-9 বছরের একটি মেয়ে খেলতে খেলতে ফ্ল্যাট বাড়ির, ওই ফ্ল্যাটে সে কিন্তু থাকে না, ফ্ল্যাট বাড়ি মামা বাড়িতে খেলতে এসেছিল, অতএব বাইরে খেলছিল, খেলতে খেলতে ওই যে লুকিয়ে পড়ার খেলা আছে জানেন আপনারা, যে বাচ্চারা লুকিয়ে যায়, অন্যজন তাকে খুঁজে বার করে, সেই লুকিয়ে পড়ার খেলা খেলতে গিয়ে সে ফ্ল্যাট বাড়ির একতলাতে থাকা দারোয়ানের ঘরে ঢুকে পড়েছিল। এবং দারোয়ান তখন মদ খাচ্ছিল এবং তার সঙ্গে খাচ্ছিল বিরিয়ানি, মাংসের বিরিয়ানি। মেয়েটিকে ঢুকে পড়াতে সে মেয়েটিকে হাত ধরে বসায়, খাওয়ারের লোভ দেখায়, তারপর মেয়েটিকে বিরিয়ানি খেতে দেয় এবং তারপরে মেয়েটির উপরে নৃশংস অত্যাচার করে। অত্যাচার করার পরে যৌন নির্যাতন এবং নৃশংস অত্যাচার করে, ঠিক আনন্দবাজারের লাইন আমি কোট করছি, নৃশংস অত্যাচার এবং যৌন নির্যাতন করে এবং তারপরে মেয়েটিকে অন্ধকারে, যখন অন্ধকার একেবারে, তখন কি করে, একেবারে টপ ফ্লোরের যে সিঁড়ি যেখানে চট করে কারুর চোখে পড়বে না, সেখানে সে রেখে চলে আসে। তার মৃত্যুকে সুনিশ্চিত করতে নিচে এসে ফল কাটার ছুরি তুলে নিয়ে গিয়ে তার গলাতে চালিয়ে দেয়। মেয়েটি রক্তাক্ত অবস্থায় ওখানে পড়ে মারা যায়। বাড়িতে খোঁজ চলতে থাকে, মেয়েটিকে পাওয়া যায় না। পরের দিন সকালে কোনো একজন ছাদে যখন উঠতে যাচ্ছেন, কোনো একজন মহিলা, তিনি ওই অবস্থায় একটি মেয়ে, কারণ মেয়েটি তো এখানকার নয়, সে তো মামা বাড়িতে এসছে, অতএব মেয়েটিকে দেখে তিনি চিৎকার করেন, সবাই ছুটে আসেন, যথারীতি খোঁজ খোঁজ খোঁজ, শেষ পর্যন্ত ধরা পড়ে এই লোকটি। সে কিন্তু খুন করার পরে ফিরে এসে তার বয়ান, সে পুলিশের কাছে বয়ানে স্বীকার করেছে, খুন করার পরে সে ফিরে এসে যে বিরিয়ানি মদটুকু বাকি ছিল সেইটাকে সে কমপ্লিট করেছে, খেয়েছে। রাত্রে সে যথারীতি ঘুমিয়েছে, সকালবেলা উঠে সে যথারীতি বাইরে বেরিয়ে গেছে, এদিক ওদিক ঘুরেছে, তার প্রমাণ কুকুর, গোয়েন্দা কুকুর, সে অনেক দিক ঘুরেছে এবং তারপরে জনসমুদ্রের মধ্যে মিশে গিয়ে সে এখানে এসেছে। সে ভাবতে পারেনি সে ধরা পড়বে এবং বাচ্চাটির পেটে পাওয়া গেছে ওই বিরিয়ানির ভাত। অতএব লোকটি যা বলল, কিন্তু আমি যেটা বলতে চাইলাম যে ওই যে মদ, ওই যে মাংস, বিরিয়ানি সে খেয়েছে এবং ওই অবস্থাতে একটি মেয়েকে সে পেয়েছে, একটা বাচ্চা মেয়ে, একটা কি বলা যায়, যার কোনো প্রতিরোধ করবার মতো, প্রতিবাদ করবার মতো শক্তি নেই, সেরকম একটি মেয়েকে সে যথেচ্ছভাবে অত্যাচার করে তাকে মেরে ফেলছে। হয়তো এই মদ বা এই বিরিয়ানি ইত্যাদি যদি না খেত, অর্থাৎ পূর্ণ স্বাভাবিক মস্তিষ্কের অবস্থানে যদি সে থাকতো, তাহলে এই ঘটনা ঘটতো না। এবং প্রায় যে ঘটনাগুলো ঘটছে আপনার বাংলাদেশেও পাবেন বা অন্যান্য পৃথিবীর রাষ্ট্রেও পাবেন, সেখানে দেখবেন ফুড এবং বিহেভিয়ার, ফুড এবং ভায়োলেন্ট বিহেভিয়ার, ফুড এবং অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, ফুড অ্যান্ড সেক্সুয়াল বিহেভিয়ার, সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট, সেক্সুয়াল বিহেভিয়ার বলতে আমি বোঝাতে চাইছি সেক্সুয়াল অ্যাবিউজমেন্ট, অল দিজ আর ভেরি মাচ ক্লোজলি রিলেটেড। সুতরাং আমার এই বাচ্চা, সে শুধু স্পেশাল চাইল্ড নয়, নর্মাল চাইল্ড, নর্মাল মানুষ। আমাদেরকে যদি সুস্থ স্বাভাবিক একটা সুন্দর জীবন যাপন করতে হয় এবং বাচ্চাদেরকে, নর্মাল বা ডিসেবল যাই হোক না কেন, তাদেরকে যদি যৌন জীবন থেকে কিছুটা হলেও দূরত্বে সুরক্ষিত রাখবার চেষ্টা করতে হয়, তাহলে কিন্তু আমাদের ফুড হ্যাবিটকে কন্ট্রোল করা সকলের জন্য অত্যন্ত জরুরি। এবং এই ক্ষেত্রে আরেকটি কথা যেটা আমি সবাইকেই বলে থাকি সমস্ত আলোচনার সভাতে, এমন নয় যে বাবা বা মা বিরিয়ানি খাবেন কি মাংস কষা করে খাবেন আর ছেলেটি বা মেয়েটিকে ওই কি বলে পেঁপে দিয়ে মাংসের স্টু করে খাওয়াবেন, সেটা কিন্তু চলবে না। মা বাবাকেও বাচ্চাকে আমি যে খাবারটা বাচ্চার পক্ষে উপযুক্ত সেই খাবারটা বাচ্চাকে দেব এবং আমরাও হ্যাবিচুয়েটেড হব ওই একই ফুডে। একমাত্র তাহলেই ওই ফুডের গ্রহণযোগ্যতা শিশুর ক্ষেত্রে বৃদ্ধি পাবে এবং এটা সাকসেসফুল বলে প্রমাণিত হবে। আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, বাচ্চাকে দেব না, আমি চকলেট খাবো, বাচ্চাকে দেব না, আমি বার্থডে কেক খাবো, বাচ্চাকে দেব না, এটা হতে পারে। এই দ্বিচারিতা কিন্তু এক্ষেত্রে চলবে না, কারণ চ্যালেঞ্জড বেবিরা
যে কোনো ধরনের চ্যালেঞ্জ বেবি সে কিন্তু পরিবারের বিভিন্ন সদস্যের দ্বিচারিতাকে খুব স্পষ্টভাবে বুঝতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে সে মুখে প্রকাশ করতে পারে না। কারণ প্রকাশ করতে গেলে যে ধরনের ভাষাগত সামর্থ্য থাকা দরকার, যে ধরনের স্টক অফ ওয়ার্ড থাকা দরকার, তা তাদের থাকে না। তাই প্রবলেম বিহেভিয়ার প্রদর্শনের মধ্য দিয়ে তারা তাদের মানসিক উৎসাহ বা উত্তেজনা বা প্রতিবাদটাকে তারা এস্টাবলিশ করার চেষ্টা করে। ঠিক আছে। এখানে এই ক্ষেত্রে স্যার যেটা বলেছেন যে ফুডের উপরে, ডায়েটের উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে প্যানেলসরা, বিশেষ শিশুর ডায়েটের ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্যারকে করতে পারেন এই মুহূর্তে। স্যার ভাই আমি বলবো? জি জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ছেলের বয়স তো 6 বছর। এখন কি আমি মানে খাওয়া দাওয়া সব স্বাভাবিকই করে, একেবারে যে আমরাও তেল মশলা কমই খাই এবং ডিম প্রতিদিন একটা করেই দেই। আর এমনি তো ওদের আটার জিনিস, মিষ্টি এগুলো তো কমই খেতে বলছে আমাদের এখানকার যে নিউট্রিশনিস্ট ওনার বক্তব্য মতে। তো এগুলোই আমরা মেনটেন করি। এখন এগুলো ছাড়া আর কি কিছু পরামর্শ আপনি দিবেন আমার ছেলের ব্যাপারে? এটা শুধু আপনার ছেলে নয়, আমি সমস্ত ছেলের ব্যাপারেই বলবো। মরশুমি ফল, যে মরশুমে যে ফলটা স্বাভাবিকভাবে প্রকৃতি আমাদেরকে দেয়, প্রতিটি মরশুমি ফল এদেরকে খাওয়াবে। প্রতিটি মরশুমি ফল এদেরকে অবশ্যই খাওয়াবে। নিয়মিত খাবারের মধ্যে মসুর ডাল রাখবে। মসুর ডাল সেদ্ধ করে সামান্য একটুখানি তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে আপনারা মসুর ডালটি করে বাচ্চাকে ডালের জলটা বিশেষ করে খাওয়ানোর হ্যাবিট, জলের বদলে, খাবারের পরে যে জল খাওয়ান, জলের বদলে প্লেন মসুরের ডালের জল খাওয়ান। তাতে অবশ্য রাঁধুনি বা কালো জিরে থাকলে ওর গলায় লাগতে পারে, ওইটাকে ছেঁকে দিয়ে প্লেন জলের মতো করে দিন। 1 কাপ, বড় কাপের 1 কাপ, এই যে আমি কাপ যেমন খাচ্ছি এই রকম, এটা বাংলাদেশেরই কাপ আপনাদের। তা যাই হোক, এই কাপের, আমার এক ছাত্র এসেছিল সেই কাপটি আমাকে দিয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশে, ঠিকই ধরেছি আমি। তা যাই হোক, না না না, বাংলাদেশ নয়, এটা আমাদের কলকাতার কাপ। বাংলাদেশে ওই সাইজেরই কাপ আছে আমার কাছে। তা এইরকম কাপের 1 কাপ করে মসুর ডালের জল খাওয়া। মুগ ডাল খাওয়াতে পারেন। সোনামুগকে সেদ্ধ করুন, লবণ দিন, অল্প একটুখানি লবণ, পারলে নর্মাল লবণ না দিয়ে বিট লবণ একটুখানি দিন। তাতে 1 ফোঁটা মতো বা একটুখানি মাখন দিয়ে দিন। দিয়ে ওইটাকে মাখিয়ে শুকনো শুকনো থাকবে, একটু শুকনো শুকনো, গরম ভাতের সঙ্গে বা ভাত শুরুর আগে শুধু ওই ডালটা খাওয়ান। ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট আপনারা বুঝতে পারবেন, কথাবার্তাগুলো খুব স্পষ্ট হবে, সেটা আপনারা দেখতে পাবেন। 3 নম্বর, নিয়মিত একটু শাক খাওয়ান। যে কোনো শাক, নিয়মিত একটু শাক সেদ্ধ করে খাওয়ান। ওই পেঁয়াজ, রসুন, লঙ্কা, তেল দিয়ে ভেজে শাক দেবেন না, ওই শাক নয়। শাকটাকে সেদ্ধ করে একটু বিট নুন দিয়ে, একটু প্রয়োজনে কাঁচা পেঁয়াজ কুচিয়ে তার উপরে দিয়ে দিন, দিয়ে গরম গরম অবস্থায় ওই শাক একদম খাওয়ারে একটু করে দিন। নিয়মিত একটু উচ্ছে কিংবা এই নিম পাতা হবে এবারে, একটু নিম পাতার ভাজা কিংবা উচ্ছে সেদ্ধ, মানে এক কথায় যে কোনো তেতো একটুখানি নিয়মিত খাওয়ানোর চেষ্টা করুন খাওয়ার শুরুতে। এই খাবারগুলো দিতে পারলে কিন্তু শিশুর স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ ভালো হবে। নিয়মিত সবজি দেন, নিয়মিত সবজি দেন। একটি কথা মাথায় রাখতে হবে, যেটা আমি ওপেনলি বলছি এবং ওপেনলি বলবো, নিউট্রিশনে বিশেষজ্ঞ যারা, পুষ্টি বিশেষজ্ঞ, দে আর নট এক্সপার্ট টু হ্যান্ডেল দ্য চ্যালেঞ্জড বেবি অফ ডিফারেন্ট টাইপ। রিমেম্বার ইট।
ইভেন মোস্ট অফ দ্য ডক্টরস, মোস্ট অফ দ্য চাইল্ড স্পেশালিস্ট, তারাও কিন্তু ডিসেবলড বাচ্চাকে কি করে হ্যান্ডেল করতে হবে, তাদের ফুড হ্যাবিট কি হবে, তাদের লাইফস্টাইল কি হবে, তাদের জীবন যন্ত্রণা কি হবে, সেইটা নিয়ে তাদের কিন্তু পাঠ্য বিষয়ে নেই কোথাও। যারা সাইকিয়াট্রিস্ট তারা কিছুটা হলেও পড়েন, কিন্তু থরো এই বিষয়ে স্টাডি করাটা তাদের কাজ নয়। সুতরাং রোগ হলে পেডিয়াট্রিশিয়ান, মনের কোনো সমস্যা হলে সাইকিয়াট্রিস্ট, স্বাভাবিক পুষ্টির জন্য নিউট্রিশন বিশেষজ্ঞকে ডাকুন, কিন্তু তার অ্যাপ্লিকেশন ডিসেবিলিটির উপরে কি হবে সেইটা নিয়ে তারা কিন্তু জানেন না। এইটিকে বুঝতে হবে, প্রত্যেকের নলেজের একটা সীমাবদ্ধতা রয়েছে। আমাকে যদি রোগ নিয়ে প্রশ্ন করেন, আমি রোগের কিছু বলতে পারবো না, ওষুধের কিছু বলতে পারবো না, এটা আমার সীমাবদ্ধতা। প্রত্যেকেরই প্রতিটি সাবজেক্টের তার নিজস্ব সীমাবদ্ধতা আছে। অতএব ডিসেবলড বাচ্চাকে ট্যাকল যারা করেন, ডিসেবিলিটি বিষয়ে যারা এক্সপার্ট, যারা ডিসেবলড এর প্রবলেম বিহেভিয়ারের উপর দীর্ঘ কাজ করেছেন, সেক্স এডুকেশনের উপর দীর্ঘ কাজ করেছেন, তাদের পরিচালনার জন্য তাদেরকে ডাকুন। সেই রকম এক্সপার্টের কাছে আপনারা কি বলা যায় সাপোর্ট বা সহায়তা গ্রহণ করার কথা ভাবতে পারেন। আপনার বেবিটি মাত্র 6 বছর, আপনাকে কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে বয়স তার আসছে, আর 2, 3, 4 বছরের মধ্যে সে পিউবার্টিতে বা অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে সে ঢুকে পড়বে। অতএব তার মধ্যে বিভিন্ন ধরনের যৌন চাহিদা একটু একটু করে আসতে শুরু করবে, স্বাভাবিক যৌনাঙ্গের বিকাশ ঘটবে, স্বাভাবিকভাবে হরমোন ক্ষরিত হবে। আমার বলা হয়নি একটি কথা, মনে পড়ে গেল তাই বলছি। অক্ষমতার কারণে আমাদের হরমোন ক্ষরণকারী কোন গ্রন্থিগুলো কিন্তু তার বৃদ্ধি, বিকাশ বা কার্যকারিতা বাধাপ্রাপ্ত হয় না। পিটুইটারি গ্রন্থি মাথায় এইরকম সাইডে, থাইরয়েড প্যারাথাইরয়েড গ্রন্থি গলায়, অ্যাড্রিনাল গ্রন্থি কিডনির উপরে, অগ্নাশয়ে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এবং যৌনাঙ্গে পুরুষের টেস্টিস বা শুক্রাশয়ে মহিলাদের ওভারি বা ডিম্বাশয়ে যে যে হরমোনগুলো ক্ষরিত হওয়ার কথা ঠিক সময় মতো সেই হরমোনগুলো ক্ষরিত হয়। আর হরমোনগুলো আমাদের যৌন ক্রিয়াকে স্বাভাবিকভাবে বিকশিত হয়ে উঠতে সহায়তা করে। তাই স্বাভাবিকভাবে নির্দিষ্ট বয়সে এসে ছেলে মেয়েরা তারা তাদের যৌন সঙ্গী খুঁজে বেড়ায়, তারা বিয়ে করার প্রত্যাশা পোষণ করে, তারা যৌন তৃপ্তি লাভ করতে চায়, তারা হস্তমৈথুন করে। আমি গবেষণা রিপোর্ট পড়ে শুনিয়েছি 95% পুরুষ, 80% মহিলা জীবনের কোনো না কোনো পর্যায়ে, সেটা নর্মাল কিন্তু বলা হচ্ছে, নর্মালদের ক্ষেত্রে, ডিসেবলড সেম, কোনো না কোনো পর্যায়ে হস্তমৈথুনের দ্বারা তারা তাদের স্বাভাবিক যৌন চাহিদা, উদ্বেগ, অবসাদ ইত্যাদি পূরণ করেন বা করেছেন। এবং সেই সঙ্গে আরেকটি কথাও এক্ষেত্রে প্রযোজ্য, যেটা আগেও বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি, যে এই সমস্ত শিশুদের যদি আমরা স্বাভাবিক যৌন পরিতৃপ্তি লাভের পথটাকে তৈরি করে দিতে না পারি, তাহলে কিন্তু এদের প্রবলেম বিহেভিয়ার বাড়বে, এদেরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ এরাও বিয়ে করতে পারে, এরাও স্বাভাবিক যৌন জীবন যাপন করতে পারে। আমি পড়ে শুনিয়েছি আপনাদেরকে যে এমনকি গুরুতর মাত্রায় বৌদ্ধিক প্রতিস্পর্ধী মেয়েরা, মানে সিভিয়ার যারা ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ মেয়েরা, তারাও স্বাভাবিক যৌন পরিতৃপ্তি লাভ করতে পারে এবং অপোজিট পার্টনারকে যৌন পরিতৃপ্তি দান করতে পারে। তাই ম্যাডাম, আপনাকেও মানসিকভাবে তৈরি হতে হবে। এটা নিয়ে বিস্তারিত আলোচনাতে যাব, আপাতত এইটুকু পর্যন্ত। এনি কোশ্চেন ফ্রম আদার?
এখানে যেমন আমি তো এখানকার একটা নিউট্রিশনিস্টের আন্ডারেই আছি, আজকে 3 বছর ধরে তোর মসুরির ডাল খাওয়াই নিষেধ। আমাকে তো বলছে মসুরির ডাল খাওয়া যাবে না, আমি আজ 3 বছর তোকে মসুরির ডাল দিইনি। না, এটা নির্ভর, ডাল খাওয়ানো ডালের জল খাওয়ানো আলাদা। এটা নির্ভর করছে ওর ফিজিক্যাল প্রবলেম কিছু আছে কিনা তার উপরে। সেটা আমার পক্ষে বাচ্চাকে ভার্চুয়াল লাইনে দেখে নিশ্চয়ই ডায়াগনোসিস হবে না, আমি বলতে পারি না। উনি যদি নর্মালি বলে থাকেন যে এই বাচ্চাকে আপনি মসুরের ডাল দেবেন না, তাহলে আপনি দেবেন না। কিন্তু তাহলে কিন্তু শুধু মুগের ডালটা সেদ্ধ করে বিট নুন দিয়ে মাখন দিয়ে আপনি ওকে খাওয়ানোর চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে কোনো একটা সেশনে আমাদের শুধু খাবারের ইয়া করে একটা সেশন নেন সাইদ ভাই। আচ্ছা ঠিক আছে, সবার করা যাবে। আজকে মোটাবিট আমরা নিয়ে। এই বিষয়টার প্রেক্ষিতে যেটুকু জানানোর আমি সেই জায়গাটুকু জানাচ্ছি। আচ্ছা ওকে, আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে কি খাবার নিয়ে আপাতত? আর কারো কোনো প্রশ্ন না থাকলে স্যার আপনি পরবর্তী টপিকে চলে যেতে পারেন যদি আজকে সময় থাকে আপনার। কটা বাজে আমি খেয়াল করিনি। এখন বাজে আমার এখানে তো 6:40, আপনার ওখানে বাজছে তাহলে 9টা। 9টা, তাহলে আমাকে 9টা 9। জি দিদি, দিদি জয়েন করেছেন। অনেক ধন্যবাদ দিদি। আপনি রিকোয়েস্ট করেছিলাম বিশেষ করে আজকে আসার জন্য, আপনার ব্যস্ততার মাঝে অনেক। আমি আছি অনেকক্ষণ ধরে। আচ্ছা, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি তুলতে পারো এই বিষয়ে, কারণ অলরেডি 9টা বাজে, মানে আমার খাওয়ার টাইম। না ওই জন্যই বলছিলাম স্যার যে আপনি তো রেগুলারই আমাদের সময় দিচ্ছেন, আমরা একদিনে এত সময় নিব না আপনার একে ডিস্টার্ব করে রুটিনটা। তাহলে হয়তো দিদি কোনো প্রশ্ন থাকলে বা কিছু বলার থাকলে। একদম নেই, আমার কাছে পুরো ক্লিয়ার। এই বিষয়টা এমনই হয় যে স্যার যখন কোনো কিছু বিষয়ে বলা শুরু করে একদম ক্লিয়ার করেই দেন। হ্যাঁ, ওখানে আর কিছু বলার থাকে না, মানে আর বলার থাকে না। আচ্ছা, আমি একটা জায়গা শুধু একটুখানি যোগ করে দিচ্ছি। জি, যে পিতামাতাদের একথা জানা প্রয়োজন যে, আমি গবেষণা রিপোর্ট থেকেই বলছি, কার্টসের গবেষণা, পাইন অ্যান্ড প্যাটনের গবেষণা, পিতামাতাদের একথা জানা উচিত যে হস্তমৈথুনের দ্বারা সন্তানের কোনো ক্ষতি হয় না। সন্তানের শারীরিক বা মানসিক, কি নর্মাল বেবি কি ডিসেবলড বেবি, ক্ষতি হয় না। তবে হস্তমৈথুন একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে থাকতে হবে, অতিরিক্ত হলে সেটা ক্ষতিকারক। আমি এখানটা শুধু বলবো, তাহলে কি হবে না, শুধু এদেরকে বোঝাতে হবে যে হস্তমৈথুন করতে হবে গোপনে, প্রকাশ্যে বা যখন তখন নয়। অর্থাৎ টয়লেটে গিয়ে সে করতে পারে কিংবা বিছানাতে সে করতে পারে, কিন্তু যখন তখন যেখানে সেখানে যাত্রার সামনে সে কিন্তু হস্তমৈথুন করতে পারে না। বিদেশে আমেরিকা, ইংল্যান্ড ইত্যাদি রাষ্ট্রে গুরুতর এবং গভীর মাত্রার বৌদ্ধিক প্রতিস্পর্ধী বা অন্যান্য ধরনের সমস্যায় আক্রান্ত, আসলে গুরুতর বা গভীর মাত্রায় যারা বৌদ্ধিক প্রতিস্পর্ধী, তারা শুধুমাত্র বুদ্ধিযুক্ত ভাবে যে সমস্যাগ্রস্ত তা নয়, তাদের মধ্যে প্রায়শই আদার টাইপ অফ ডিসেবিলিটি তাদের মধ্যে থাকে। অতএব বা অন্য সমস্যায় আক্রান্ত প্রতিস্পর্ধীদের হস্তমৈথুনের দ্বারা যৌন চাহিদা পূরণ করতে উৎসাহিত করা হয়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে অভিভাবকরা নিজেরাই এদের এই ক্রিয়ায় সাহায্য করেন। আমাদের এখানে একটা ট্যাবু থাকার কারণে, সোশ্যাল একটা ট্যাবু রয়েছে, যে কারণে মা বাবারা একটা নির্দিষ্ট বয়সের পর কিছুতেই ছেলে বা মেয়ের যৌনাঙ্গে হাত দেন না বা যৌনাঙ্গ দেখেন না, বা যৌনতা নিয়ে আলোচনা করতেও তারা স্বচ্ছন্দ বোধ করেন না। কিন্তু যদি তারা সাহায্য করেন, এতে পিতামাতার সঙ্গে সন্তানের বোঝাপড়া বরঞ্চ ভালোই গড়ে ওঠে।
পিতামাতার এও জানা প্রয়োজন যে হস্তমৈথুন ক্রিয়ায় ব্যক্তির কোনো ক্ষতি হয় না। সেমিকোলন দিয়ে বলছি, ক্ষতি হয় যদি এই ঘটনার পিছনে ব্যক্তির মধ্যে কোনো অহেতুক উদ্বেগ বা পাপবোধ জাগ্রত হয়। আমরা যদি বলি বা সে যদি শোনে যে এটার ফলে আমার শরীর খারাপ হয়ে যাবে, আমি দুর্বল হয়ে যাব, আমি রোগা হয়ে যাব, আমি বিয়ের পরে স্বাভাবিক সুস্থ দাম্পত্য জীবন, যৌন জীবন লাভ করতে পারবো না ইত্যাদি, এই ধরনের, কিংবা আল্লাহর কাছে বা ঈশ্বরের কাছে আমি পাপী বলে পরিগণিত হব, মৃত্যুর পরে আমাকে গরম তেলে ফোটানো হবে, কড়াইয়ের মধ্যে ডুবিয়ে ডান্ডা দিয়ে মেরে, ইত্যাদি ইত্যাদি, তাহলেই কিন্তু এই যে অহেতুক উদ্বেগ বা পাপ বোধ যদি তাদের মধ্যে আমরা জাগিয়ে দিই, মা বাবা জাগিয়ে দেন, পরিবারের কোনো সদস্য কিংবা সমাজ, বৃহত্তর সমাজ কোনোভাবে আমরা যদি জাগিয়ে দিই, একমাত্র তাহলেই তার ক্ষতি হয় শরীর এবং মনের। বৌদ্ধিক প্রতিস্পর্ধীরা যাতে তাদের জৈবিক ও মনোসামাজিক চাহিদার প্রতি ঠিকভাবে প্রতিক্রিয়া করতে পারে, এই জন্য তাদেরকে আমাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দান করা উচিত। আমি আমেরিকান একটা কেস হিস্ট্রি দিচ্ছি। একটা বই পড়ছিলাম সেরিব্রাল পলসির উপরে, আমেরিকান অথারের একটি বই। সেই বইতে আছে, আমি বইটা পড়েছিলাম অনেক আগে, সেই বইতে লিখেছেন যে বাচ্চাটি কোয়াড্রিপ্লেজিক, অর্থাৎ তার দুটি হাত দুটি পা সবই তার মস্তিষ্ক পক্ষাঘাতে আক্রান্ত, নিজে খুব একটা সে মুভও করতে পারে না, এবং বয়স তার 30-এর কোঠায়, কিন্তু তার মধ্যে একটা উত্তেজনা, একটা চাঞ্চল্য মা বাপ যিনি কেয়ার গিভার তারা কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য করছেন। তাই একদিন মা কি করলেন, বাচ্চার কাছে, মানে সে খাটে শুয়ে আছে, চৌকিতে শুয়ে আছে, মা কাছে বসলেন, তাকে চুমো দিলেন, তার মুখে খুব আদর করলেন, নিজের বুকটাও বাচ্চাটির বুকে স্পর্শ করালেন, দেখলেন যে হাত নাড়াতে না পারলেও ছেলেটি কিন্তু উত্তেজনা ফিল করছে, এবং সেই উত্তেজনার মধ্যে একটা তৃপ্তি। অতএব মা এবারে তার কাপড় সরিয়ে পেনিসের দিকে না তাকিয়ে তিনি পেনিসটি ধরে নাড়াতে থাকলেন। ছেলেটি চূড়ান্ত ভাবে উত্তেজিত হয়ে উঠলো, একটা সময় তার স্পার্ম রিলিজ হয়ে গেল, এবং তারপরে মা খেয়াল করছেন ছেলেটা একেবারে কাম এন্ড কোয়াইট, অত্যন্ত সুন্দর, কোনো উত্তেজনা নেই, ঠান্ডা হয়ে গেছে। লিখছেন তারপর থেকে মায়ের সঙ্গে শিশুর সুন্দর একটা সম্পর্ক। মা 8 দিন 10 দিন 12 দিনের মাথায় একবার করে তার স্পার্মটাকে ওই হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে রিলিজ করিয়ে দেন। আর এই ছেলেটির মধ্যে প্রবলেম বিহেভিয়ার গুলো দেখা যাচ্ছে না। যদিও আবারও আমি স্বীকার করছি, আমরা যারা বাঙালি, সে বাংলাদেশেই হোক পশ্চিমবঙ্গেই হোক, আমরা যারা ভারতীয় বা ভারতীয় উপমহাদেশগুলিতে যারা বসবাস করছি, আমাদের মধ্যে রয়েছে একটা ট্যাবু, আমাদের মধ্যে রয়েছে একটা সোশ্যাল স্টিগমা, যে কারণে হয়তো আমরা এগিয়ে যেতে পারি না। কিন্তু এগিয়ে যেতে পারছি না বলেই আমাদেরকে অন্যান্য অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হবে, দেখতে হবে কি কি অল্টারনেটিভ পথ আছে। কিন্তু আমি বলেছি সিভিয়ারলি সেরিব্রাল পলসি কোয়াড্রিপ্লেজিকের কথা। কিন্তু যারা মাইল্ড বা মডারেট, যাদের সেরিব্রাল পলসি নেই, যাদের স্বাভাবিক ফিজিক্যাল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ঘটে গেছে, তাদেরকে কিন্তু আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে তারা ব্যবহৃত হতে পারে, সেটা সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে আবার আপনাদের সামনে আমি আসবার অঙ্গীকার করছি। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি স্যার। আমাদের এই ট্রেনিং প্রোগ্রামেই ফার্স্ট ট্রেনিং প্রোগ্রামে একজন পেরেন্ট, মানে একজন মা ট্রেনিং নিয়েছিলেন, শাহিদ ভাই আর ভালো বলতে পারবেন। ওনার ছেলের মধ্যে অটিজম আছে, ওনার ছেলেকে উনি বিয়ে দিয়েছেন এবং একটি সন্তানও হয়েছে ছেলেটির, এবং ওকে ট্রেনিংও করা হচ্ছে। একজন বাবার যে রোল, বাচ্চার ডাইপার পাল্টানো, বাচ্চাকে শোয়ানো, বাচ্চার সঙ্গে সময় কাটানো, এই টোটাল কিন্তু এরিয়াটা বাচ্চাটা করছে। নিজের বাচ্চার সঙ্গে সময় কাটানো, নিজের ওয়াইফের সঙ্গে সময় কাটানো, ওয়াইফকে নিয়ে গিয়ে মার্কেটিং করানো, এই সমস্ত জায়গায় কিন্তু ট্রেনিং এর মাধ্যমে ওকে করানো হচ্ছে, এবং ও কিন্তু এই জায়গাগুলো করতে পারছে। অতএব হাতে কলমে একেবারে লাইভ এক্সাম্পল সাকসেস আপনারা পাচ্ছেন,
বা পেয়েছেন, খবর পেয়েছেন, আমি আপনারা চাইলে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনার মধ্যে নিয়ে যাব, যে কি কি করতে হবে, কিভাবে করতে হবে, তারা বিয়ে করতে পারবে কি না, বা কখন আমরা তাদেরকে বিয়ে দিতে পারবো। বিয়ে করলেই তো হবে না, বিয়ের সঙ্গে অনেকগুলো বিষয় জড়িত থাকে, যেটা ম্যাডাম বললেন আপনাদেরকে, চৈতি যেটা বললো, চৈতালি, সেখানে যে এই যে প্যারেন্টহুড বা ফাদারশিপ, পিতৃত্বের বিষয়টা, শুধু তাই নয়, যে মহিলার সঙ্গে তাকে বিয়ে দেওয়া হবে সেই মহিলার যৌন পরিতৃপ্তির একটি বিষয় আছে। যৌন পরিতৃপ্তি মানে শুধু যে সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন তা নয়, ওই তাকে টাচ করা, তাকে আদর করা, তাকে কিস করা, তার প্রতি দায়িত্ব পালন করা, তার প্রতি দায়বদ্ধ থাকা ইত্যাদি অনেকগুলো বিষয় এর সঙ্গে জড়িত, প্রত্যেকটাই কিন্তু সেক্স রিলেটেড বিহেভিয়ার বলে স্বীকৃতি লাভ করে। অতএব এই বিষয়গুলোকে নিয়েও আমাদের কিন্তু বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। সমস্ত প্যারেন্টসদের জন্যই এটা প্রয়োজনীয় আগামী দিনে বা বর্তমানে। এবং শুধু তাই নয়, যেটা নিয়ে খুব মেজর একটা প্রশ্ন উঠে আসা উচিত ছিল, খুব বেশি হয়তো শ্রোতা নেই বলে, যে ডিসেবলড বাচ্চা যদি হয়, মানে ডিসেবলড একজন ছেলে বা মেয়ে, সে তো বোধহয় ডিসেবলডেরই জন্ম দেবে, দেবে কি দেবে না, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কখন ডিসেবলড সে ডিসেবলডের জন্ম দেয়, কখন ডিসেবলড হলেও সে ডিসেবলডের জন্ম দেয় না, আমি আপনি নর্মাল হয়েও আমরা কখন ডিসেবলডের জন্ম দিয়েছি এবং কোন অবস্থায় আমরা ডিসেবলডের জন্ম দিইনি। অর্থাৎ জেনেটিক্স ইন ফেভার অফ ডিসেবিলিটি, এইটাকে গভীরভাবে খুব সহজ বাংলায় সাধারণের জন্য, যারা কোনোদিন বায়োলজি পড়েননি, যারা কোনোদিন জেনেটিক্স পড়েননি, পড়া সম্ভব নয়, আমি তাদের মতো করেই বলতে চাই, সারা পৃথিবীকেই বলতে চাই, যে কখন আমরা বিয়ে দিতে পারবো এবং কোন ধরনের বিয়েতে বাচ্চা ডিসেবলড হওয়ার সম্ভাবনা রয়েছে বা বাচ্চা ডিসেবলড হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা সম্ভাবনা থাকলেও কতটুকু পর্যন্ত সম্ভাবনা থাকতে পারে, এবং 4 নম্বর, হাউ টু ওভারকাম দ্যাট পসিবিলিটি। যদি সম্ভাবনা থেকে থাকে আমরা কিভাবে সেই সম্ভাবনার হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব। হোপ চৈতালি, এইটুকুতেই আমি শেষ করি, এবং সাইদ ভাই আপনাকেও জানাচ্ছি, যদি আপনি পারমিট করেন আমরা এইখানেই শেষ করব। অনেক সময় হয়ে গেছে, চমৎকার আলোচনা ছিল, আশা করি সবাই উপকৃত হয়েছেন। আমরা পরবর্তী সেশনে আবার স্যারের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো। স্যার আপনি ভালো থাকবেন, দিদিকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা আবার পরের এপিসোডে আবার মিলিত হবো আশা করি। শুভরাত্রি। শুভরাত্রি স্যার।